আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ। আসসালামু আলাইকুম। আহ, ঈদগান থেকে কেউ আছেন?
জি, আসসালামু আলাইকুম। ঈদগান থেকে কেউ কেউ আছেন? আমার মনে হয় 9টায় টাইম ছিল, আমরা 9টা 10 হয়ে গেছে, আমরা মনে হয় স্টার্ট করতে পারি। আমার ভয়েস কি যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আহ, আমরা তাহলে আমাদের টপিকে চলে যাচ্ছি। আসলে স্টেপ বাই স্টেপ আমরা ডিসকাশন গুলোতে যাব। আমি আমার একটু ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। আমরা যেহেতু আমার মনে হয় জুমে আমরা অল্প কয়জনই আছি, আমরা জাস্ট আপনাদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করে নিতে পারি। আমার মনে হয় একটুখানি যদি কেউ, মানে আপনারা যদি চান, আপনাদের ভিডিওটা অন করতে পারেন, যেহেতু 9-10 জনই মনে হয় আমরা এই মুহূর্তে আছি। সো আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। এরপরে আমরা প্রয়োজনে ভিডিও অফ করে রাখলাম। জাস্ট একটু সবার সাথে দেখা হলো, পরিচয়টা হলো, এটুকুই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? জি, আছি আছি, আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। হ্যাঁ, সো অন্যরা অনেকে আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি মঈন ভাই আছেন, আনিকা কাশি আপু আছেন, ইমরান, হ্যাঁ, ইমরানুল ভাই আছেন, ফাতেমা আক্তার আপু আছেন। ওকে, সো আমরা আসলে আহ, একটা অল্প সময়ের ভিতরেই একটা ছোট্ট সেশন অ্যারেঞ্জ করা। স্পেশাল থ্যাঙ্কস টু ইতকান। আমরা সবাই জানি IMTR নামে পরিচিত। তো ওনারা একটু ডিফারেন্ট ভাবে লার্নিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন। সো এই প্ল্যাটফর্ম থেকে একটা ছোট্ট আয়োজন, আমি নিজে এখানে জয়েন করতে পেরে আমি নিজে সত্যি নিজে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইতকানের প্রতি। এবং একই সাথে যারা পার্টিসিপেট করছেন, আমরা আশা করব দারুণ একটি পার্টিসিপেটিভ, স্পেশালি এই সেশনগুলো যখনই আমরা লিডারশিপ বা কমিউনিকেশন স্কিল বা এই টাইপের যখন সফট স্কিল নিয়ে আমরা কথা বলি, তখন আমাদের জন্য সরাসরি ইন্টারাকশনটা আসলে খুব বেশি জরুরি থাকে। তো তারপরও আমরা চেষ্টা করব থ্রু চ্যাট বক্স আপনাদের কাছে ছোট ছোট কিছু কোশ্চেন যাবে, আপনারা একটু ইনস্ট্যান্টলি আমাদেরকে রেসপন্স করার চেষ্টা করবেন, সো দ্যাট আমরা একটু বুঝতে পারি যে সেশনটা পার্টিসিপেটরি হচ্ছে। সো আমাদের যে আজকের সেশনের যে আমরা যদি বলি যে টাইটেল, দ্য ফার্স্ট স্টেপ টু লিডারশিপ, আমরা সবাই আসলে যে যেখানে আছি, ইভেন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর সময় দুনিয়াতে লিডার হিসেবে পাঠিয়েছেন, আমাদের প্রত্যেককেই কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমরা কেউই কিন্তু এই দায়িত্বের বাইরে নই। সো ওই ক্ষেত্রে আমরা আসলেই লিডার হিসেবে পৃথিবীতে আসা, কারণ আমরা আমরা জানি আমাদের আসার যে প্রসেসটা, আমাদের অনেকের কাছেই এই আসার প্রসেসটাই কিন্তু খুব চ্যালেঞ্জিং ছিল। আল্লাহ তাআলা যে প্রসেসে আমাদেরকে পৃথিবীতে এনেছেন, আমরা নিজেদেরকে উইনার হিসাবেই কিন্তু পৃথিবীতে এসেছি। সো আমরা জাস্ট আমাদের মধ্যে অলরেডি বাই বর্ন আলহামদুলিল্লাহ অনেকগুলো কোয়ালিটিস থাকে, বাট অনেক সময় হয় কি আমরা কনসেন্ট্রেট করি না বলে অনেক সময় অনেক কিছু আমাদের কাছ থেকে মিস করে যাই আমরা। তো আমাদের এই জন্য যেহেতু একটু ইনিশিয়াল স্টেজ, ইনিশিয়াল একটা সেশন, সেখানে আমরা দ্য ফার্স্ট স্টেপ টু লিডারশিপ এই টাইপের একটা টাইটেল দিয়ে স্টার্ট করতে চেয়েছি। এবং আমরা খুব বেসিক কিছু কথাবার্তা বলবো, যেহেতু অনলাইন সেশন, এখানে অনেক বেশি ইন্টারাকশনের সুযোগ নেই। সো এবং আমাদের মেইন টার্গেটটা থাকবে, আমাদের কিছু কিছু টপিক আছে, আমরা চেষ্টা করব যে এই টপিকগুলোকে একটু রিডিফাইন করতে, এবং একটু আমাদের ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা যায় কিনা। আমাদের আজকে ট্যাগলাইন আমরা যেটা দিয়েছি যে রিসেটিং ওন প্যারাডাইম, আমার চিন্তার জগৎটা বা চিন্তার যে সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করছি, এটাকে একটু ডিফারেন্ট ভাবে কিছু করা যায় কিনা, এটা একটু দেখা। আমরা যদি একটু খেয়াল করি, আমি আমি জাস্ট আপনাদেরকে একটা ছোট কোশ্চেন দিয়ে স্টার্ট করতে চাই। আপনাদের কাছে আমি আশা করবো আপনারা এই কোশ্চেনটার অ্যান্সার আমাকে দিবেন, যে এর সত্যিকার অর্থে আহ, আমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। Yes. হ্যাঁ, প্রথম আচ্ছা স্ক্রিনে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা কোশ্চেন দিয়ে শুরু করি, হাউ ওয়াজ ইউর লাস্ট ইয়ার? হুম।
স্পেশালি 2025 আমরা যদিও এক মাস পাস করে ফেললাম, স্পেশালি আমি যদি বলি 2026 সালের। তারপর আমি আপনাদেরকে একটা কোশ্চেন করছি যে 2025 সালটা আপনাদের কেমন গিয়েছে। আপনাদের চ্যাট বক্সে জাস্ট একটুখানি লিখেন যে আসলে কেমন গেছে। আমার মনে হয় না, জাস্ট একটা 1 or 2 ওয়ার্ডস বা এরকম কিছু একটা যদি আপনারা লিখেন, আমার মনে হয় খুব বেশি সময় আমাদের লাগবে না। তো তারপর আমরা জাস্ট কেমন গেছে আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই। এক্সেলেন্ট। একজন লিখেছেন জয়েন ফ্রম আইল্যান্ড। ও গ্রেট। ও কপিল ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অপু ভাইয়া। এন্ড দেন আনিকা কাশফি, উনি লিখছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল, কর্মময় ছিল, সুস্থতার সাথে ছিলাম। ওয়ান্ডারফুল বাট ক্যান্ট কমপ্লিট মাই অল গোলস। আচ্ছা, ফাইন। অলসো বিকাম ফাদার as well. Oh, yeah, congratulations. থ্যাংক ইউ সো মাচ। আপনারা বেশ কজন অ্যান্সার করেছেন। গুড বাট ফেল টু ফুলফিল আ লট অফ প্ল্যানস। ওকে, কবির ভাই লিখেছেন। ওকে, এক্সেলেন্ট। যে অ্যাটলিস্ট শুনে ভালো লাগছে যে একটা প্ল্যান ছিল, কারণ আসলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখানে, আমি আসলে ট্রেনিং এ যারা আমরা পার্টিসিপেট করি, মোরলেস আমরা কিন্তু আহ, উম, আহ, আমাদের লাইফ সম্পর্কে কিছুটা হলেও সচেতন, আমি যেটা মনে করি। আমাদের কারণ ট্রেনিং এর পার্টিসিপেশনটা আমরা যদি সব জায়গায় খেয়াল করি, একটু কম্পারেটিভলি যে নিজের লাইফটাকে চেঞ্জ করতে চায়, একটু ট্র্যাকে থাকতে চায়, ওভারঅল নিজেকে সমৃদ্ধ করতে চায়, এই টাইপের মানে আমাদের যদি বলি যে মানুষরাই কিন্তু ট্রেনিং এর সাথে বা লার্নিং প্রসেসের সাথে থাকেন। তো আমি আশা করছি আপনারা সত্যিকার অর্থেই যেমন দু একজন লিখেছেন যে প্ল্যান ছিল, হয়তো 100% ফিল আপ হয়নি। আলহামদুলিল্লাহ, যে এই জিনিসটাই শুনে ভালো লাগছে যে আসলে আমার একটা প্ল্যান ছিল। বা আমাদের মেইন যে জায়গাটাতে আমরা ভুল করি বা আমাদের যে জায়গাটা মিস থাকে, যে আমি যে অ্যাসেস করতে যাব, আমি যে 2025 কেমন ছিল, এই অ্যান্সারটা কয়েকজন লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে, কর্মময় গিয়েছে, ফাইন। বাট স্পেসিফিক যদি আমরা বলি, যে অনেক সময় দেখা যায় আমার কাছে স্পেসিফিক হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো গেছে, মানে ইটস আ কমন অ্যান্সার, বা হ্যাঁ ভালো গেছে, হয়তো 2026টা আরো ভালো যাবে। আমরা এই টাইপের অ্যান্সার করতে কিন্তু আমরা সবসময় পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং এটা একটা সেফ অ্যান্সার আসলে। তো এখানে যেটা হচ্ছে, আমরা যেটাকে ফার্স্ট ফোকাস করতে চাচ্ছি, যে আমাদের এই কেমন গেছে এই জিনিসটা তখনই ভালোভাবে রিয়েলাইজ করা সম্ভব যখন আমার একটা আসলে 2025 নিয়ে একটা প্ল্যান থাকলে, যখন আমার 25 সাল নিয়ে আমার একটা প্ল্যান থাকে, তখন কিন্তু আমি এন্ড অফ দ্য ইয়ার আমি অ্যাসেস করতে পারি আসলে আমার কেমন গেল। তো আমরা এই জন্য ফার্স্ট বলছি যে নো হোয়াট ইউ ওয়ান্ট, ক্লারিটি ইজ পাওয়ার, অ্যান্ড ভেগ গোলস প্রমোট ভেগ রেজাল্টস। সো আমার যদি আমি কোথায় যেতে চাই, আমি কি কি চাই, এই বিষয়গুলোতে আমার কাছে ক্লিয়ার না থাকে, আমি কিন্তু বুঝতে পারবো না আসলে আমি কতটুকু গেলাম। সো আমরা আমরা যদি নর্মাল প্রসেসে বলি, অফিসিয়াল প্রসেসেই যদি আমরা বলি, আমাদের প্রত্যেকটা কাজের কিন্তু একটা এসওপি থাকে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর। সো আমি যখন এই কাজটা করছি, যে কোনো একটা কাজ করছি, ওখানে কতটুকু আসলে করতে পারলাম কি করতে পারলাম না, আমার দেখা যাচ্ছে প্রত্যেকটা অফিসে কিন্তু একটা ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট থাকে বা অনেক সময় এক্সটার্নাল অডিটর থাকে। তারা আমাকে এবার অ্যাসেস করে বলে দেয় যে তুমি আসলে এতটুকু করেছো বা এতটুকু করতে পারোনি। সো সেম, বা আমরা যদি ইভেন আমাদের যখন একটা স্ট্যান্ডার্ড থাকে, আমরা যদি এক কথায় বলি, আমার যখন একটা স্ট্যান্ডার্ড থাকে, স্ট্যান্ডার্ডের বেসিসে কিন্তু আমি নিজেকে অ্যাসেস করতে পারি। যেমন আমরা একদম সিম্পল, আমরা যদি হিসাব করি যে আমাদের এসএসসি এইচএসসি পরীক্ষা দিচ্ছে বা যে কোনো পরীক্ষায় আমরা পাশ করছি, সো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু একটা গ্রেডিং সিস্টেম থাকে। আমাকে একটা সিলেবাস দিয়ে দেওয়া হয়, এন্ড অফ দ্য ইয়ার আসলে আমি কতটুকু সাকসেসফুলি এটাকে কমপ্লিট করতে পারলাম তার উপর ডিপেন্ড করে আমাকে অ্যাসেস করা হয়, এবং তারপর আমার একটা রেজাল্ট আসে। এই যে একটা প্রসেস, এই প্রসেসটা কিন্তু আমাদের লাইফের প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা উইকে কিন্তু আমরা আসলে ইমপ্লিমেন্ট করতে পারি, ইভেন প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা বছরে, এটা যদি আমরা এভাবে নিয়ে যাই। সো এই জন্য আমাদের ফার্স্ট থিংটা যেটা থাকা দরকার, কবির ভাই এখানে যেটা লিখেছিলেন যে ওনার অনেকগুলো প্ল্যান ছিল, হয়তো 2025-এ সেই সবগুলো প্ল্যান এক্সিকিউট হয়নি।
উনি এই কথাটা বলতে পারছেন শুধুমাত্র এই কারণেই যে উনি ক্লিয়ার ছিলেন আসলে 2025-এ কি কি চাচ্ছিলেন। এই চাওয়াটা যদি ওনার কাছে ক্লিয়ার না থাকতো, উনি আসলে কি কি পেলেন তখন কিন্তু এটাকে অ্যাসেস করতে পারতেন না। সো এই জন্য আমাদের জন্য ফার্স্ট জিনিসটা থাকবে যে আমরা সব সময়ই, আমরা যখন একটা সময় আমাদের জন্য আসছে বা আগামী দিনটার জন্য আজকে যেন আমার একটা প্ল্যান রেডি থাকে, তখনই কিন্তু আমি নিজেকে অ্যাসেস করতে পারবো বা আমার নিজের এবং এবং আমি যদি আজকে আপনাদেরকে একটা ছোট্ট কোশ্চেনও করি, হু ইজ দ্য অনলি পার্সন আই ক্যান কন্ট্রোল 100% অল দ্য টাইম? আপনার কাছে কি মনে হয় কোন পার্সনটাকে আপনি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কন্ট্রোল করতে পারেন? এই শক্তিটা আপনার কাছে কি মনে হয় কাকে করতে পারেন? একটু মাইসেলফ, অ্যান্সার করেন। নিজে আমি। ও নিজে করতে। এক্সেলেন্ট, হ্যাঁ ভাই বলেই দিলেন যে মাই সেলফ। আমি কিন্তু আসলে আমার আশপাশ আমাদের ফার্স্ট কনসার্ন থাকে, আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা বলি, আমরা বেশিরভাগ আমাদের আশপাশকে নিয়ে খুব ব্যস্ত থাকি। যেমন আমরা যদি আমাদের, যেমন আমি এখন সেলস মার্কেটিং বা অপারেশনস নিয়ে কাজ করছি, তো দেখা যায় যে আমরা যখনই সেলস এর টার্গেট আমরা ঠিক করতে যাচ্ছি, ফার্স্ট কনসার্ন আসছে যে এবার তো ইলেকশন হচ্ছে, আমাদের কে ক্ষমতায় আসে, কি হয় না হয়। ফেব্রুয়ারি মাসে প্রচুর বন্ধ পড়ে গেছে, মার্চে রোজা চলে আসতেছে। সো মানে সব জায়গায় আমাদের এই কনসার্ন গুলো কিন্তু আগে চলে আসে। হ্যাঁ, কনসার্ন গুলো থাকবে, বাট কনসার্নের সাথে আমাকে নিজেকে রেডি করতে হবে যে ইয়েস, আমি কি করলে পরে আমার যে টার্গেটটা আছে এটাকে অ্যাচিভ করতে পারি। তো এই জায়গাটাতে আমাকে ফোকাস করা, এবং আমি আমার নির্বাচনকে আমি কন্ট্রোল করতে পারবো না, আমাকে অতটুকু শক্তি দেয় নাই বা নাই। বা আমি বাংলাদেশের বা ঢাকা শহরের ট্রাফিক জ্যামকে আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো না। অথবা এই যে সিজন সামনে আসতেছে, গরম আসতেছে, বর্ষা বা শীতের সময় প্রচুর শীত পড়লো, আমি এই বিষয়গুলো কি খুব বেশি কন্ট্রোল করতে পারবো না, বাট আমি আমার করণীয়টা কি আমি কিন্তু সেটাকে আসলে আমি কন্ট্রোল করতে পারবো। সো এটা যদি আমি করতে পারি তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো যে ইয়েস, আমি অন ট্র্যাকে আছি, এবং আমার যে প্রথম যে দায়িত্বটা আমার লিডিং সেলফ, আমার যে দায়িত্ব, এই যে দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করতে পারছি। এবং আমাদের আরেকটা ছোট্ট একটা প্রবলেম আমি যে বলবো যে ম্যাক্সিমাম পিপলের, সবার না হলেও ম্যাক্সিমাম পিপলের, সেটা হচ্ছে আমরা মোস্ট অফ দ্য কেসেস আমরা আসলে একটু যদি খেয়াল করে দেখেন, আমরা এই ছবিতেও দেখানোর চেষ্টা করেছি, উই অলওয়েজ সি দ্য রেজাল্টস, ডোন্ট সি দ্য ইফোর্টস। স্পেশালি আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের আহ ধরেন একটা গ্রুপ অফ কোম্পানিজ এর মানে মালিক বা ওনার, হ্যাঁ, সো ওনার দেখা যাবে যে ওনার বাংলো বাড়িটা দেখে হয়তো বা ওনার বাড়ির সামনে দামি গাড়িটা দেখে আমি খুব, আমার চোখ একদম ঝলমল করে উঠছে, উফ আমার যদি এরকম একটা বাড়ি থাকতো বা এরকম একটা গাড়ি থাকতো, তাই না? সো এই বিষয়টা কিন্তু উনার সারাটা জীবনের অনেক তিল তিল করে কষ্ট করার পর উনি এসেছেন এই জায়গাটাতে। আমি ফার্স্ট ডেতে এটা দেখেই কিন্তু আমার লোভ হচ্ছে বা আমি এটাকে পেতে চাচ্ছি। উনি যে কষ্ট করেছেন মানে পিছনের ইফোর্টটা আমি যদি একটু খেয়াল করি, আমি ইফোর্টটার দিকে অনেক সময় খেয়াল করছি না। উনি যে অনেক রাত বাসায় ফেরেননি, উনি যে অনেক রাত ওনার ফ্যামিলি ছাড়া কাটিয়েছেন, উনি যে অনেক সময় আসলে মানে কোন দিক দিয়ে চলে গেছে আমি উনি খেয়ালই করেননি। আমরা যেমন অনেক সময় খুব মজা মাস্তি ঘোরাফেরা আরাম করে কাটাচ্ছি, হয়তো বা উনি ওই সময়টা প্রত্যেকটা সময় নিজেকে অনেক বেশি ব্যস্ত রেখেছেন। তো আমরা এই জায়গাটা একটু খেয়াল করি, উই অলওয়েজ সি দ্য রেজাল্টস, ডোন্ট সি দ্য ইফোর্টস। আমাদের ইফোর্টের জায়গাটাতে আমরা আসলে অলওয়েজ ফোকাস করি না, আমরা ফোকাস করি আসলে কি পেতে চাই। আমাদের দুইটা জায়গার ভিতরে যে একটা কম্বিনেশন থাকে যে ইয়েস আমি একই সাথে এই জিনিসটা পেতে চাই, অবশ্যই এটা আমার জন্য মানে খারাপ কিছু না, বাট এট দ্য সেম টাইম আমাকে খেয়াল করতে হবে এই জিনিসটা পাওয়ার জন্য স্পেসিফিক ওই বিষয়টা আমাকে আসলে কতখানি ইফোর্ট দেওয়া দরকার বা আমাকে কতখানি রেডি করা উচিত নিজেকে। তো এই বিষয়গুলো আসলে সত্যিকার অর্থে আহ, আমরা অনেকেই জানি, আমার মনে হয় যে আমাদেরকে জাস্ট একটু রিমাইন্ডার হিসেবে আমাদের এই ট্রেনিংটা আজকে কাজ করবে অনেক ক্ষেত্রে। সো আমরা আমাদের আজকের এই কাজটা থাকবে প্রথমত যে আমি আসলে আমার ইফোর্ট এবং আমার করণীয়, যেটা কিছুক্ষণ আগে আমরা অনেকে স্বীকার করলাম যে হু ইজ দ্য অনলি পার্সন আই ক্যান কন্ট্রোল, এই যে আমরা অনেকে বললাম মাইসেলফ, আমি যদি আমার দিকে ফোকাস করি হয়তো এই জায়গাটাতে আমি অনেক বেশি চেঞ্জেস নিয়ে আসতে পারবো আমার নিজের লাইফে। ইভেন আমি যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি, ইভেন আমার দেশ আমার সমাজে আমি অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারবো। আমরা সত্যিকার অর্থে আমরা হিউম্যান বিং, বা স্পেশালি আমি যদি বলি আমাদের সাবকন্টিনেন্টের পিপল অথবা বাংলাদেশের পিপল, আমরা কিছু কিছু বিষয় বা কিছু চেইনের মধ্যে আটকায় গেছে আমাদের ভিতরে, আমাদের আমাদের ব্যাকে আমরা অদৃশ্য কিছু চেইন বা একটা চেইন আমাদেরকে আটকে রেখেছে। তার ভিতরে আপনাদের আমার সাথে নিশ্চয়ই
একমত হবেন। ফার্স্ট জিনিসটা হচ্ছে আমাদের ডিস্ট্রাকশন। আমরা এখন অনেক বেশি ডিস্ট্রাক্টেড। আমাদের আগের জেনারেশন বা দুই একটা মানে ইভেন আমাদের আগের জেনারেশন যদি আমরা বলি, ওনারা যেভাবে ওনাদের সময়টা কাটাতেন বা সময়টাকে ওনারা কাজে লাগাতেন, আমরা এখনকার মানুষ কিন্তু সেভাবে সময় কাটাতে পারছি না। আমাদের চারদিক থেকে আমরা ডিস্ট্রাক্টেড থাকছি। আমরা অফিসে থাকছি, অফিসের কাজে 100% মন দিচ্ছি না। আমাদের বাসায় আসলে বাসায়ও বা ইভেন ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতে গেলেও কিন্তু, আড্ডা দিতে গেলেও কিন্তু আমি আসলে আড্ডা দিচ্ছি না। আমার হাতে মোবাইল ফোন, আমার হাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আমি বিভিন্নভাবে ডিস্ট্রাক্টেড থাকছি। একই সাথে আমাদের প্যারাডাইম, আমাদের দৃষ্টিভঙ্গিটাও কিন্তু আমাদের একটা চেইন হিসেবে কাজ করে, আমাদেরকে আটকায় রাখে। আমি একই জিনিসকে একভাবে দেখছি, আরেকজন হয়তো আরেকভাবে দেখছে। যেটা আমরা বলি প্যারাডাইম বা অ্যাটিটিউড বা আমাদের যে দৃষ্টিভঙ্গি। একই সাথে হচ্ছে নেগেটিভিটি, আমাদের ভিতর প্রচুর নেগেটিভ অ্যাটিটিউড কাজ করে। আমরা অনেক কিছুতেই আমাদের এটা সোশ্যাল কাস্টমার, আমরা এগুলো ছোট ছোট একটু আলোচনা করব সো দ্যাট এই বিষয়গুলো আমাদের কাছে একটু কিছুটা ক্লিয়ার হয়। স্পেশালি আমরা প্রথমে স্টার্ট করতে চাই প্যারাডাইম দিয়ে। প্যারাডাইমটা আসলে কি? প্যারাডাইমটা আমি যদি এখানে একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমি এখানে যদিও রেফারেন্সটা উল্লেখ করিনি, এই রেফারেন্সটা হচ্ছে স্পেশালি 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। আপনারা বইটার নাম শুনেছেন নিশ্চয়ই। ওনার এটা রাইটার স্টিফেন আর কোভে। এই ভদ্রলোক বইতে স্পেশালি প্যারাডাইম নিয়ে উনি খুব সুন্দরভাবে কয়েকটা বিষয় লিখেছেন। আমি ওখান থেকে দুই একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত উনি যেটা বলছেন, আমরা সবাই লিডার হতে চাই বা আমরা আমাদের লাইফে সাকসেসফুল হতে চাই। আমাদের এক কথা যদি বলি, আমরা সবাই আসলে সাকসেসফুল হতে চাই। তো এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে সাকসেসের যে ডেফিনেশন বা আমাদের সামনে সাকসেসফুল পিপলের যে ডেফিনেশন, এই জায়গাটাতে উনি খেয়াল করেছেন যে 1950 বা 60-70 পর্যন্ত মানুষের চিন্তা ভাবনাটা ছিল সাকসেস নিয়ে ডিফারেন্ট। মানুষ চিন্তা করতো স্পেশালি ক্যারেক্টার ইথিক্স নিয়ে। এখানে আমি দুইটা জিনিস খেয়াল করছেন নিশ্চয়ই আপনারা, পার্সোনালিটি ইথিক্স অ্যান্ড ক্যারেক্টার ইথিক্স। ক্যারেক্টার ইথিক্স বলতে আমরা আমাদের কাজের ক্ষেত্রে, আমাদের বিহেভিয়ার ক্ষেত্রে, এভরিওয়্যার আমি আসলে কতটুকু ইন্টিগ্রিটি আমার রয়েছে, হিউমিলিটি, আমার আন্তরিকতা, আমার ভদ্রতা, নম্রতা, আমার কি পরিমাণ, আমি আমি কি 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 টাইপের মানুষ, এই বিষয়টা কিন্তু ফোকাস করা হয়েছে। কমিটমেন্ট, আমি যে কথাটা বলছি, আমরা আজকে দেখেন আমাদেরকে যতই কিছু করি, আমাদের তো এমন হওয়ার কথা ছিল না। এজ এ হিউম্যান বিং বা এজ এ মুসলিম আমি যদি এক কথা বলি, যে আমি যখন একটা কথা বলবো, আমার মুখের কথার একটা দাম থাকা, রাইট? এই জিনিসটা কিন্তু আগে আমাদের ছিল, আগে ডকুমেন্ট। এখন আমরা এত ডকুমেন্ট তৈরি করার পরেও আমাদের কমিটমেন্টের জায়গাটা আমরা ব্রেক করছি। ইন্ডাস্ট্রি, দ্যাট মিনস আমার পরিশ্রম, হার্ডওয়ার্ক, সিম্পলিসিটি, আমার সরলতা, জাস্টিস, আমি সবসময় ন্যায় বিচার করা, পেশেন্স, আমার ধৈর্য। একটা হিউম্যান বিং কে স্পেশালি, এছাড়াও অনেক কিছু কোয়ালিটিস থাকতে পারে, এই কোয়ালিটিস গুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু অ্যাসেস করা হতো। হ্যাঁ, স্পেশালি একজন মানুষকে আমরা এগুলোর উপর ডিপেন্ড করে তার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, তার প্রতি আমার স্পেশাল মানে উনাকে লিডার হিসেবে মেনে নেওয়া, এই বিষয়গুলো অটোমেটিক চলে আসতো। এবার আমরা যদি আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই, আমরা একটু খেয়াল করব যে উনি আসলে কাউকে বলেন নাই তুমি আমাকে ফলো করো। উনি অ্যাজ এ হিউম্যান বিং এমন ভাবে নিজেকে গ্রুমড আপ করেছিলেন, ওনাকে সব ধর্মের মানুষ ওনাকে আলামিন হিসেবে উপদেশ দিয়েছিলেন। এই আলামিনটা কিন্তু উনার বা ওনার আশপাশের লোকজন, উনি উনি নিজেকে নিজে দেননি বা ওনার ফ্যামিলি থেকে দেয়নি। ওনার এই যে স্পেশাল কোয়ালিটি এবং ওনার লাইফ স্টাইলটা যে আমরা দেখি, ওনার সময় তো নিশ্চয়ই জাঁকজমকপূর্ণ লাইফ লিড করার মতো অবস্থা ছিল। উনি তো খুব বেশি দিন আগের মানুষ না, 1400 বছর, 1450 বছর আগের মানুষ। ওনার লাইফ স্টাইল যদি আমরা দেখি, লাস্টে ওনার যে ঘর, উনি শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন, অবস্থাটা কি ছিল আমরা সবাই জানি। বাট আমাদের এখনকার যে ফোকাস, আমরা বলছি না এটা খুব নেগেটিভ, এটা একেবারে মানে এটাকে আমরা বাদ দিয়ে দিব, পার্সোনালিটি ইথিক্স। আমরা যে জায়গাটাতে খুব বেশি জাঁকজমকপূর্ণ এবং সোশ্যাল মিডিয়া থাকার কারণে অবভিয়াসলি আমরা এটাকে খুব ফোকাস করি, আমার পার্সোনালিটি, আমার পাবলিক ইমেজ, আমার সোশ্যাল স্ট্যাটাস, আমার লিভিং স্ট্যান্ডার্ড, হ্যাঁ, আমার অ্যাটিটিউড, আমি আজকে কি খাচ্ছি, কোথায় যাচ্ছি। আমার ফেসবুকে খুব স্ট্যাটাস দিতে আমরা খুব পছন্দ করি, আমি কোথায় ঘুরতে যাচ্ছি, আমি কার সাথে সময় কাটাচ্ছি, এবং আমার মনের ভিতরে কি আছে আমি হয়তো দেখাতে পারছি না, বাট আমার বাইরের সবকিছু কিন্তু আমি ওখানে উজাড় করে দেখাচ্ছি এবং মানুষের কাছে একটা বাহবা নেওয়ার চেষ্টা করছি। তো আমাদের যে এই পার্সোনালিটি, আপনি দেখেন, খেয়াল করে দেখেন, আসলে পার্সোনালিটিটা কিন্তু অনেকটা হচ্ছে রিফ্লেকশন অফ ক্যারেক্টার, বাট এখন উল্টা হয়ে গেছে। আপনি যদি এখন খেয়াল করে দেখেন,
যেহেতু আমরা কিছুটা উপরের খোলসটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি, এবং আমরা এই জায়গাটাতে বেশি ফোকাসড, এবং এটার উপর ডিপেন্ড করে মানুষকে অ্যাসেস করার কারণে এখন দেখা যাচ্ছে মানুষ বেসটাকে ভুলে যেয়ে জাস্ট আপার লেভেল, আপনি এখানে একটা আইসবার্গ দেখানো হয়েছে, আপনি দেখবেন মোস্ট অফ দা থিং যেটা হচ্ছে ক্যারেক্টার, এটা কিন্তু দেখাই যাচ্ছে না, এবং একই সাথে পার্সোনালিটিটা কিন্তু অল্প একটু দেখা যাচ্ছে, বাট এটাকেই কিন্তু আমরা ফোকাস করছি এবং এটাকে চেঞ্জ করছি আহ, খুব সহজেই, বাট ক্যারেক্টারের দিকে ফোকাস না করার কারণে অ্যাজ এ হিউম্যান বিইং, ট্রু হিউম্যান বিইং হিসেবে আমি নিজেই কিন্তু শো করতে পারছি না বা আমার সামনে নিয়ে আসতে পারছি না। আমার কাছে যে মানুষটা খুব দারুণ বাংলো বাড়িতে থাকে তার স্ট্যাটাস ডিফারেন্ট, যে মানুষটা খুব দামি গাড়িতে চড়ে তাকে আমি ডিফারেন্ট ভাবে অ্যাপ্রিসিয়েট করি। এবং এটা আমার কথা না, আপনারা হয়তো বা বইটার রেফারেন্স আমি বলে দিচ্ছি, যে 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, মিস্টার স্টিফেন আর কোভে লিখেছেন এই বইটি। এটার প্রথম একদম ভূমিকার দিকেই কথাগুলো বলেছেন, মানুষের এভাবে অল্প সময়ের ভিতরেই এই চেঞ্জেসটা চলে এসছে। 1970-80 দিক থেকেই মানুষের এই অ্যাটিটিউডটা চলে এসছে যে ক্যারেক্টারকে প্রাধান্য দেওয়ার চাইতে পার্সোনালিটিকে বেশি প্রাধান্য দেয়। এবং উনি বলছেন প্রত্যেকটা মানুষ সাকসেসফুল হতে চায়। আই থিংক এখানে আমরা যারা আছি আমরা সবাই সাকসেসফুল হতে চাই। ইয়েস অর নো? সবাই একটু চ্যাট বক্সে লিখবেন যে আসলে কি আমরা সাকসেসফুল হতে চাই। একজন বলছিলেন যে ফুল স্ক্রিন করার জন্য, সরি আমি আসলে এতক্ষণ খেয়াল করিনি। আই থিংক ইটস ওকে নাও। সো আমরা আসলে মোরলেস সবাই আসলে সাকসেসফুল হতে চাই। ইয়েস, অনেকে লিখেছেন ইয়েস ইয়েস, ইয়েস অ্যাবসলিউটলি ইয়েস। তো আসলে আমি যদি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি যে আসলে সাকসেসের ডেফিনেশনটা আপনার কাছে কি, কেউ কি একটুখানি লিখবেন যে একদম ছোট করে বাংলা ইংরেজি যেভাবে হোক আমরা একটু বুঝতে পারি কিনা যে আসলে হোয়াট ইজ সাকসেস আপনার কাছে? দুই একজন যদি লিখেন, আমি আমার মনে হয় যে একটু আমাদের এটা কিন্তু পার্ট অফ আওয়ার প্যারাডাইম। দেখেন এক একটা জিনিস আমরা যেটা কিছুক্ষণ আমরা অনেক সময় বলে থাকি যে সাকসেস ইটসেলফ আসলে আমরা যেটাকে আমরা বাংলায় বলে থাকি আপেক্ষিক টাইপ। হ্যাঁ, এটার কোনো আসলে স্পেসিফিক কোনো অ্যান্সার নাই যে আসলে আমি কিভাবে নিজের সাকসেসটাকে ডিফাইন করব। সো এক একজনের কাছে এক একটা মানে সাকসেসের ডেফিনেশন হতে পারে। এই যে অনেকে লিখছেন মাশাআল্লাহ, জার্নি অফ হ্যাপিনেস, একজন লিখেছেন হিটিং অল মাই গোলস স্পিরিচুয়ালি, ফিনান্সিয়ালি, ফিজিক্যালি, মেন্টালি, এক্সেলেন্ট এক্সেলেন্ট, খুব দারুণ কথা লিখেছেন। মানসিক প্রশান্তি, সাকসেস আপেক্ষিক মনে হয় কারণ এখানে একটা নির্দিষ্ট বেঞ্চমার্ক অর্জন করতে দেখা যায়। টু ফুলফিল মাই টার্গেট গোলস ইন শর্ট টার্ম, লেটস সে উইদিন 1 or 2 years period, এক্সেলেন্ট। Purpose fulfill, my perspective is to inner side energy of my mind, excellent. তো থ্যাংক ইউ সো মাচ, অনেকগুলো মতামত আসলো, এবং এটা সত্যিকার অর্থেই এক একজনের কাছে এক এক রকম হতেই পারে, খুব অস্বাভাবিক কিছু না। আমার কাছে হয়তো বা আমি আমার গ্রামের বাড়িতে খুব আমার ছোটবেলায় যে সময়গুলো কাটিয়েছি আমার মনে হয় সেখানে যদি কাটাতে পারতাম সবার সাথে একসাথে, আমার কাছে মনে হয় এখানে খুব আমি আনন্দে থাকতে পারতাম। সো এই যে এরকম এক একজনের কাছে একটা মনে হইতে পারে। কেউ একজন ভাইয়া কপিল ভাই আমাদের সাথে জয়েন করেছেন ফ্রম আয়ারল্যান্ড, উনি হয়তো বা ওখানে কতটুকু হ্যাপি আছেন, উনি যদি মনে করেন ইয়েস আমি আমার জায়গা থেকে খুব দারুণ আছি, সো এটা ওনার কাছে সাকসেস মনে হতে পারে, রাইট? সো এক একজনের কাছে এক একটা অবশ্যই থাকবে। সো আমরা যেটা সবসময় বলবো যে সাকসেসের ডেফিনেশনটাও স্টিফেন আর কোভে ওনার বইতে প্রথম দিকে উনি লিখেছেন। উনি যেটা বলছেন যে আসলে আমি অনেক মানে ওনার ওনার ওই বইটার কথা আমি বারবার নিচ্ছি এই কারণে যে আপনারা একটু বইটা সম্পর্কে দেখতেও পারেন, যারা সেলফ ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করেন তাদের জন্য বলছি স্পেশালি। ওনার বইটা উনি প্রচুর 200 ইয়ার্স এর সাকসেসফুল পিপলদের লাইফ নিয়ে রিসার্চ করে উনি এই বইটা লিখেছেন। যেহেতু উনি বলছেন যে 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, আসলে ইফেক্টিভ পিপলদের হ্যাবিট গুলো কি কি উনি এই বিষয়গুলোকে এখানে কনসাইজ করে নিয়ে আসার চেষ্টা করেছেন। সো উনি এখানে যেটা বলছেন স্পেশালি যে আসলে সবাই আমরা সাকসেসফুল হতে চাই, এবং আমি যে মানুষগুলোকে সরাসরি ইন্টারভিউ করেছি, উনি সবার তো আর 200 ইয়ার্স এর সবার তো ইন্টারভিউ করতে পারেন, ওনার সময়কার মানুষদের ইন্টারভিউ করেছেন এবং
অন্যান্য সাকসেসফুল পিপলদের উনি লাইফ মোটামুটি জার্নিটা উনি দেখার চেষ্টা করেছেন, পড়ার চেষ্টা করেছেন। তো যাদের সরাসরি ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছেন উনি, ওখান থেকে উনি বলছেন যে আমি যে মানুষগুলোকে সাকসেসফুল বলে ওনার সাথে আমি ইন্টারভিউ নিতে গেলাম, উনি বলছেন আই এম নট আ সাকসেসফুল পার্সন এট অল। উনি এক কথায় বলে দিচ্ছেন আমি কিন্তু আসলে সাকসেসফুল না। কেন বলছেন? উনি বলছেন যে তুমি হয়তোবা দেখছো আমার ফিনান্সিয়ালি অনেক, আমি ওয়েলদি অবস্থায় আছি, আমার অনেক ইন্ডাস্ট্রিজ এন্ড সবকিছু মিলায় আমি খুব ভালো অবস্থায় আছি। অবভিয়াসলি আমি এই জায়গায় খুব ভালো আছি, আমি একটা প্যারামিটারে আমি নিজেকে খুব ভালো অবস্থায় আছি, বাট এগুলো করতে যে দেখা গেছে আমার সাথে ফ্যামিলির সাথে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে। আমার ফ্যামিলি আমার সাথে থাকে না, আমি এখন একাকী লাইফ লিড করছি। আমার সারাক্ষণ মনে হয় আমি সারা জীবন এত কিছু না করে আমার ফ্যামিলির সাথে আরো বেশি সময় কাটানো দরকার ছিল। তো এই যে এক একজন এক একটা কথা বলছেন, কেউ একজন বলছেন যে ইয়েস আমি আসলে অনেক সাকসেসফুল সব দিক থেকে, কিন্তু আমার এমন এমন রোগ এখন, আমি আর শারীরিকভাবে সুস্থ নাই, আমার কাছে এই সাকসেসটার কোনো মিনিং নাই। তো এক একজন কিন্তু এক এক ভাবে ডিফাইন করছেন, এবং উনি বলছেন তাহলে আসলে কাকে আমি সাকসেসফুল ধরে আগাবো। তো উনি এই জায়গা থেকে সবকিছু মিলায়ে সাকসেসের একটা ডেফিনেশন নিয়ে আসার চেষ্টা করেছেন। উনি এখানে বলছেন যে সাকসেস বিষয়টাকে উনি চারটা ডাইমেনশনে দেখার চেষ্টা করেছেন। ফার্স্ট অফ অল আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, প্রফেশনাল লাইফ আমাদের অবশ্যই, আমার পেটে যদি কিছু না থাকে আসলে আর কিছুই তো ভালো লাগবে না। তো আমার বেসিক রিকোয়ারমেন্ট যেগুলো রয়েছে, আমরা যেটা বলি খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা বা শিক্ষা, এইটাকে যদি আমি ব্যাকআপ দিতে যাই, আমার অবভিয়াসলি অবভিয়াসলি একটা আমার একটা ইনকাম সোর্স লাগবে, আমার একটা প্রফেশন লাগবে, আমি যেখান থেকে আমার একটা নির্দিষ্ট ভাবে আমার লাইফটাকে আমি সুন্দরভাবে চালাতে পারবো। তো এই জায়গাটা আমার জন্য দরকার। আমরা কেউ বলছি না যে এটাকে আপনি বাদ দিলে আপনি মানে অনেক প্রশান্তিতে পাবেন, এরকম কিন্তু আসলে হবে না ব্যাপারটা। আমাদের প্রফেশনাল লাইফটা ফার্স্ট অফ অল আমাদেরকে অবভিয়াসলি এখানে ফোকাস করতে হবে, এবং এটা যেন আমি আমার যে কাজটা করছি আমি যেন এনজয় করে, আমি যেন প্রপারলি করার মতো আমার মেন্টাল স্ট্রেংথ এবং ফিজিক্যাল স্ট্রেংথ থাকে, এটা আমাকে মাথায় করতে হবে, মাথায় রাখতে হবে। এট দ্য সেম টাইম উনি বলছেন পার্সোনাল এন্ড সোশ্যাল লাইফ। আমরা অনেক সময় আমরা যখন আলহামদুলিল্লাহ সাকসেসফুল হই আমাদের প্রফেশনাল লাইফে বা প্রফেশনাল সাইটে, আমি দেখা যাচ্ছে অনেক ভালো করছি, কিন্তু দেখা যাচ্ছে আমার যে ছোটবেলা, আমার যে ফ্রেন্ড সার্কেল, আমার যে আত্মীয় স্বজন, আমার যে কাছের মানুষ, আমি তাদের সাথে আর আমার কানেক্টিভিটি আগের মতো রাখছি না। আমি হয়তো বা মানে আমি নিজেকে নিয়েই এখন ব্যস্ত হয়ে গেছি। আমার এখন আমার একটা দু চারজন পাঁচজনকে নিয়েই আমার লাইফ কাটছে। সো উনি বলছেন এই সোশ্যাল লাইফটা তুমি হয়তো বা এক সময় নিজেকে বলছো যে ইয়েস আমি এখন খুব ভালো আছি, বাট একটা সময় যে মানুষ কিন্তু এটাকে মিস করা আরম্ভ করে। এবং মানুষ, প্রত্যেকটা মানুষ, আপনারা একটু খেয়াল করলে দেখবেন, আমি যেমন গত কয়েকদিন আগেই আমাদের এক খুবই কাছের রিলেটিভ আমি দেখতে গেলাম, উনি খুবই অসুস্থ। তো আসলে, এবং আমি যদি প্রফেশনালি উনাকে বলি আলহামদুলিল্লাহ, এবং উনি এজ এ হিউম্যান বিং ও খুব দারুণ মানুষ, এবং প্রফেশনালি খুব এক্সিলেন্ট একটা জায়গায় উনি ছিলেন, একদম গভর্নমেন্ট জবের আমি যদি বলি যে টপ লেভেলে উনি ছিলেন। সো উনি বলছেন যে আসলে লাইফটা কিছুই না, সারাটা জীবন এত সুন্দর, এবং যাকে দেখে অনেক মানুষ চিন্তা করতো আমি যদি উনার মতো হতে পারতাম, ওই মানুষটা বলছে আসলে লাইফটা কিছুই না। সো এত স্ট্রাগল, এত কিছু করার পরেই লাইফের মিনিংটা দাঁড়াচ্ছে আসলে লাইফটা কিছুই না। সো এই জন্য আমরা এটা বলছি যে আমাদের পার্সোনাল সোশ্যাল লাইফটা থাকবে, এবং তার সাথে সাথে আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, আমি শারীরিকভাবে মানসিকভাবে যেন সুস্থ থাকি। আমার প্রত্যেকটা, আমাদের এমন অনেক, আমি 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 দুই একটা গ্রুপ অফ কোম্পানিজের ওনার সম্পর্কে আগে জানতাম, যে যাদের দুই একজনের মানে জাস্ট একদম অফিসেই ডায়ালিসিস মেশিন বসানো, মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। আমরা বলছি না আল্লাহ মাফ করুক, রোগ শোক যে কারোরই হতে পারে, বাট আমাকে নিজেকে একটু নিজের জায়গা থেকে একটু সচেতন রাখা, একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করা, নিজের ঘুম, নিজের খাওয়া দাওয়া, নিজের সবকিছু মিলিয়ে আমি যেন এমন ভাবে চলি, আমি যেন নিজেকে ফিট রাখার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলার হাতেই সবকিছু, বাট এজ এ মানে ওনার অফ, মানে আমার টোটাল ওভারঅল ওনারশিপ হিসেবে যদি আমি চিন্তা করি, যে আমার কিন্তু এই জায়গাটা থেকে একটু ফোকাস করার দরকার রয়েছে। এবং ফাইনালি আরেকটা জায়গা উনি বলছেন স্পিরিচুয়াল লাইফ, এবং এই যে কানেক্টিভিটি উইথ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি অ্যাজ আ খ্রিস্টান একজন ভদ্রলোক, উনি বলছেন যে স্পিরিচুয়াল কানেক্টিভিটি উইথ দ্য গড, এই জিনিসটা কিন্তু আমাকে আপনাকে অনেকখানি মেন্টালি অনেকখানি এগিয়ে রাখে প্রত্যেকটা কাজে। আমরা যারা বিশ্বাস করি আল্লাহতে, আমরা সবাই বলি যে সব শেষ হয়ে গেল, আল্লাহ আছেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই যে একটা সান্ত্বনা দেয়া, বা এই যে নিজেকে শক্তি ফিরে পাওয়া,
এবং আমাদের সবকিছু শেষ হয়ে গেলেও আমরা চিন্তা করি যে আল্লাহ আছেন, আল্লাহ আমাকে হয়তো আরো ভালো কিছু দেবেন। এই বিশ্বাসটা আমরা কিন্তু সবসময় করি। সো এই বিশ্বাসটা এবং এই ওভারঅল এই চারটা ডাইমেনশন আমি যেটা বললাম, প্রফেশনাল সাইড অফ আওয়ার লাইফ এবং একই সাথে পার্সোনাল এন্ড সোশ্যাল লাইফ, ফিজিক্যাল অর মেন্টাল হেলথ এবং স্পিরিচুয়াল লাইফ, এই চারটা ডাইমেনশনকে যদি আমরা একটা বেসিক লেভেলে যদি আমরা এটাকে ব্যালেন্স করতে পারি, যেটা এখানে দেখানো হয়েছে, আমরা হয়তো একদম 25 করে 100 মেলানো আমাদের জন্য টাফ, বাট একটু কম বেশি হলেও 20-30 অর এরকম কিছু একটা যদি আমরা করে হলেও যদি আমরা বেসিক লেভেলে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারি, আমার মনে হয় যে আমরা এন্ড অফ দ্য মানে এন্ড অফ মাই টেনিওর আমি খুব ডিসস্যাটিসফাইড হয়ে লাইফ থেকে আমি যাব না। সো এটা হচ্ছে আমরা একটু সবার দৃষ্টিভঙ্গিটা আসলে সাকসেস নিয়ে আমরা, অবভিয়াসলি আপনি যেটা চাচ্ছেন আমি বলছি না আপনারটা রাইট অর রং, বাট যখনই আমি আমার লাইফের গোলটা সেট করব, আমি যখন আমার সামনের সময়টাকে নিয়ে চিন্তা করব, আমি যেন এই বিষয়গুলোকে খেয়াল করি। আমি আপনার ছোট্ট একটা, আমি আমার লাইফের আমি স্পেশালি আমার কেরিয়ার শুরু হয় আরএমজি সেক্টরে। আমি 2012 সালে জয়েন করি একটা কোম্পানিতে। তো সেখানে দেখা যাচ্ছে আমরা একটা স্ট্যাটিস্টিক্স পড়ছিলাম যে গার্মেন্ট সেক্টরে বাংলাদেশে ওয়ার্কাররা দীর্ঘদিন কাজ করতে পারে না। এর পিছনে রিজন গুলো দেখানো হয়েছে। এবং এবং সবচেয়ে বড় দুঃখের বিষয়টা হচ্ছে যে খুব দক্ষ হওয়ার পরে যখন মানুষ খুব স্কিলড হয় তখনই তারা জব ছেড়ে দেয়। স্পেশাল রিজনটা হচ্ছে দেখা যায় যে আমাদের এখানে 17-18 বছর বা আগে তো আসলে মানে এই যে 18 বছরের যে বিষয়টা এটাও খুব বেশি মেনটেন করা হতো না, আরো আগেই জয়েন করতো অনেকে। এবং টাকার লোভে বলি বা আমাদের মানে ওয়ার্ক লাইফ সিস্টেমের কারণেই বলি, যে প্রচুর মানে ওয়ার্কলোড ছিল। আপনারা দেখবেন যে ওই সময়গুলোতে বা এর আগের সময়গুলোতে যে দেখা যেত 10-12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, মানে এরকম ডিউটি কিন্তু গার্মেন্টস এর এটা একটা কমন মানে সিস্টেম ছিল। এখন যদিও বিভিন্ন কমপ্লায়েন্স অডিট বিভিন্ন ইস্যুতে এখন কিছুটা সচেতনতা বেড়েছে। তো দেখা যেত একটা ওয়ার্কার যখন এইভাবে 10 বছর 15 বছর কাজ করছে, সে কিন্তু একটা সময় যে অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখেন, আমি যদি 18 বছরই ধরি, 18 বছর থেকে 15 ইয়ার্স, তাহলে তার বয়স দাঁড়াচ্ছে 33 ইয়ার্স। 33-34 ইয়ার্স অর 35 ইয়ার্স, এরকম একটা সময় যখন সে ফুললি কম্পিটেন্ট, ফুললি স্কিলড, তখন সে তার ওয়ার্ক প্লেসটা সে ছেড়ে চলে যাচ্ছে। তো এই যে এখানে আমরা যেটা দেখানোর বলার চেষ্টা করলাম, সে ফিনান্সিয়ালিও অ্যাফ্লুয়েন্ট হলো, একটা ভালো জায়গায় গেল, বাট তার শরীরটা আসলে একসময় যে আর কাভার করছে না, সে একসময় জব, এরকম আমাদের প্রচুর ঘটনা ঘটে। আমরা একটা সময় খুব বেশি পরিমাণে পরিশ্রম নিয়ে নেই, আমাদের লাইফের ঘুম খাওয়া দাওয়া এগুলোর উপর আমরা অনেক সময় ব্যাঘাত ঘটাই, দেখা যায় একসময় খুব বাজে টাইম আমাদেরকে সামনে চলে আসে। সো আমরা একটু এই বিষয়গুলোর দিকে আমরা একটু খেয়াল করবো। এন্ড দেন আমি যেটা দিকে আসছিলাম যে ইনভিজিবল চেইনের ভিতরে আরেকটা বড় জায়গা, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। আমরা আমাদের টোটাল লাইফে আমাদের এখনকার সময়, আমরা কিছুক্ষণ আগে বলেছি, আমি আপনাদের সাথে কয়েকটা ভয়ঙ্কর আবার মজাও পেতে পারেন আপনারা, যে আসলে এরকম কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। এখানে গ্লোরিয়া মার্ক, প্রফেসর ইনফরমেটিক্স, উনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার, উনি একটা রিসার্চ করে দেখিয়েছেন যে উই বিকাম ডিস্ট্রাক্টেড ইন এভরি 3 মিনিটস। এখনকার লাইফে আমরা যারা এভারেজ পিপল, আমরা এখানে বলছি না যে একদম সবার কথা, কিছু কিছু মানুষ তো সব সময় আসলে এক্সেপশনাল থাকেনি। এখানে যেটা হচ্ছে যে উই বিকাম ডিস্ট্রাক্টেড বলছে প্রত্যেক প্রত্যেক 3 মিনিটে এভারেজে আমরা ডিস্ট্রাক্টেড হই। আমরা কাজ করতে বসছি, হঠাৎ করে আমার একটা নোটিফিকেশন আসলো, আমার একটা যে কোনো ধরনের একটা মেইল আসলো, আমার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো, ফেসবুকে একটা নোটিফিকেশন আসলো, আমি ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম। এবং উনি আরো বলছেন যে আমি যখন একবার ডিস্ট্রাক্টেড হই, আবার আগের রিদমে বা আগের কনসেন্ট্রেশনে আসতে আমার জন্য প্রায় 23 মিনিট সময় লেগে যায়। এই যে কতটুকু একটা ভয়ঙ্কর আমাদের জন্য ব্যাপার। আমরা আগের জায়গাটা ফিরে আসার জন্য আবার 23 মিনিট, আবার গেছেন, আমি 3 মিনিট পর আবার ডিস্ট্রাক্টেড হচ্ছি। এবং বলা হচ্ছে 8 আওয়ার্স যারা আমরা অফিস মেনটেন করি, এখানে আসলে ফুল ফোকাসে কাজ করা হয় মাত্র 1.5 ঘন্টা। তাহলে বুঝতে পারছেন যে এই ইনফরমেশন গুলো আপনারাও নিশ্চয়ই মানে সার্চ করে নিতে পারেন। আমি 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 একটু যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করেছি আহ এই 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 কতটুকু ভয়ঙ্কর। এবং আমরা হয়তো বা অনেক সময় এই বিষয়টা খুব হালকা ভাবে নিয়ে নিচ্ছি। একটা মোবাইল ফোন আমি হয়তো বা আমার পাশে রেখে সব সময় রাখছি,
এবং এটাকে এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছি যে যখন দেখা যাচ্ছে আমার সব কন্ট্রোল এই মোবাইল ফোনটা নিয়ে নিয়েছে। তো আসলে যতটুকু না আমার জন্য ভালো করছে, এবং আমার কাছে মনে হয় এখনকার সময়ের জন্য সবচেয়ে বড় শত্রু আমার বা আমার বড় সবচেয়ে অবস্টাকেল আমার লাইফের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই মোবাইল ফোনটা করে যাচ্ছে। এবং আরো যদি আমরা একটু খেয়াল করি, আপনারা আরেকটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স আমি দেওয়ার চেষ্টা করছি। উনি হচ্ছেন মিস্টার ট্রিস্টান হ্যারিস। উনি ফর্মার ডিজাইন উনি হচ্ছেন গুগলের ছিলেন, হ্যাঁ, মিস্টার ট্রিস্টান হ্যারিস। এবং উনি এই কারণে লাস্টে এই রিসার্চ গুলো করার পরে উনি যখন দীর্ঘদিন একটা গিলটি ফিলিং এর কারণে উনি জবটা ছেড়ে দেন। দ্য অ্যাভারেজ পার্সন চেকস দেয়ার ফোন 150 times in a day. Why do we do this? Are we making 150 conscious choice? আপনি কি মনে হচ্ছে যে আমি খুব কনসিয়াসলি 150 টাইমস 150 বার মোবাইল ফোনটা কি আমি আসলে খুব কনসিয়াসলি ধরি? আপনাদের কি মনে হয়, কার কি মনে হয় যে আসলে কনসিয়াসলি কি আমি 150 টাইমস মোবাইল ফোন ধরি? কেউ যদি একটু লিখেন। আমরা মোবাইল ফোনটা আসলে কনসিয়াসলি কখনো 150 টাইমস ধরি না, আমি অজান্তেই ধরি, হ্যাঁ, বারবারই আমরা ধরি, অজান্তে আমরা এই জায়গাটাতে খেয়াল করি। সো আমরা একটু যদি খেয়াল করি, এখানে দেখবেন যে ইউর অ্যাটেনশন ইজ বিং অকশন অফ টু দ্য হাইয়েস্ট বিডার। আপনি খেয়াল করে দেখেন, আপনি হয়তো বা জাস্ট ফান করে মোবাইল ফোনটা ধরছি, এবং মোবাইল ফোন ধরার পরে এখানে কিন্তু অ্যালগোরিদম গুলো এমন ভাবে সেট করে দেয়া আছে আপনি কি পছন্দ করেন, এরপরে আপনি কি দিলে কি মানে আপনি বলে না যে আমরা আসলে একদম আমাদের জন্য মেনু গুলো সেট করে দেয়া আছে। তো আমার জন্য আমি যখন ফেসবুকে একটাবার ঢুকছি, আমি চিন্তা করছি মানে জাস্ট 5 মিনিট আমি দেখে চলে আসবো, আমি কিন্তু 50 মিনিটের জন্য আটকা পড়ে গেলাম। এবং কি দেখলাম এন্ড অফ দ্য টাইম, আমি যদি বলি যে আসলে আমি কি দেখলাম এতক্ষণ, তখন অ্যান্সার আসবে যে আসলে তো ওরকম করে খেয়াল করে নেই, খালি মজা পাইছি, স্ক্রল করে গেছে। তো এই যে আমার কনসেন্ট্রেশনটা, আমার অ্যাটেনশনটা কিন্তু খুব, এবং এখানে কিন্তু আপনি খুব মানে হালকা ভাবে নেয়ার নাই। দেখেন, ট্রিস্টান হ্যারিসের মতো লোকরা কিন্তু ওখানে কাজ করছে, যে সারাক্ষণ ডিজাইন করছে যে আপনার জন্য কি কি দিয়ে আপনাকে এই জগৎটাতে আটকায় রাখা যায়। এবং এখন অনেক রিসার্চ বা অনেক ধরনের, আপনারা জানেন রিসার্চ পেপারে এগুলো আসছে যে অনেক মাদক দ্রব্যের চাইতেও অনেক বেশি এডিকশন আমাদের জন্য আসতেছে হচ্ছে থ্রু মোবাইল ফোন। if you don't control your if you don't control your controller attention, sorry, someone else will, and they don't care about your life goals. If you don't control, someone else will মানে আপনি যদি আমার বা আমি যদি আমার লাইফের কন্ট্রোলটা না নেই, অন্যরা কিন্তু আমার লাইফের কন্ট্রোল নিয়ে নিচ্ছে, এবং সে কিন্তু চিন্তা করছে না আসলে আমার লাইফের গোল কি। সে কিন্তু এমন ভাবে কাজ করছে সে তার বেনিফিটের জন্য। আপনি দেখেন, মানে আমরা মজা করছি কিন্তু ইনকাম করছে আরেকজন। আমরা এই সোশ্যাল মিডিয়ার এই ডিস্ট্রাকশনের জায়গাটা থেকে যদি বের হতে না পারি, আসলে আমি আমার লাইফের অনেক, আমি আজকে কবির আনোয়ার ভাই তবে এখানে আছেন, আমি জাস্ট মেনশন করেই বলছি, ওনাকে বলছিলাম একটা বিষয় নিয়ে, তো উনি বললেন আসলে আমার তো ফেসবুক ডিঅ্যাক্টিভেটেড করা। তো এই যে দেখেন, কিছু ফোকাসড মানুষ আছে, এখনো বাংলাদেশেই আছে বা আমাদের আশপাশেই আছে, যারা খুব ফোকাস নিয়ে কাজ করেন। তারা কিন্তু তার প্ল্যান অনুযায়ী সোশ্যাল মিডিয়াটাকে উনি ইউজ করছেন। তো আমার এই কথাটা শুনে খুব ভালো লাগলো, এবং ভাইয়াকে আমি হয়তো বা লাইভেই বললাম যে উনি ওনার ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন, ওনার যখন দরকার হয় অ্যাক্টিভেট করেন, বা হয়তো বা উনি কাজ করে আবার সরে পড়েন। তো আমরা কিন্তু হয়তো বা ওনার কন্টেন্ট দেখছি, ওনার কন্টেন্ট আমার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, ওনার কন্টেন্ট গুলো তো খুব ভালো কন্টেন্ট, বাট আমরা অনেক সময় বাজে কন্টেন্ট দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, এবং সেই কন্টেন্ট মেকার হয়তো বা ওই ভাইয়ের মতো একটা টাইমে ডিঅ্যাক্টিভেট করেই উনি ওনার কাজগুলো করেন উইথ ফুল ফোকাস, এবং আমাদেরকে ডিস্ট্রাকশনে রেখে দেন। সো আমি এটা একটু মজা করেই বললাম, অন্যভাবে নেওয়ার সুযোগ নেই। আমাদেরকে আগে সচেতন হতে হবে আসলে আমি কোনটা নিব কোনটা নিব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মেধা দিয়ে পাঠিয়েছেন বলেই আমরা কিন্তু সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা মানুষকে শুধুমাত্র সুন্দর অবয়ব দিয়ে পাঠিয়েছেন এরকম না আসলে বিষয়টা। আমাদের জন্য যথেষ্ট পরিমাণের উনি যে ওভারঅল আমাদের যে স্পেশাল যে মানে রিজনটা আমাদের পিছনে, সেটা হচ্ছে আমাদের বিবেক বুদ্ধি, আমাদের বুঝে নেওয়া বা চিন্তা করার সুযোগ, কোনটা আমার জন্য ভালো কোনটা আমার জন্য খারাপ হবে। তো এই বিষয়টা আমরা কিন্তু এখান থেকে একটু আমাদেরকে একটু না, আমি বলবো এখানে মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া হিসেবে আমাদেরকে একটু কনসেন্ট্রেট করা উচিত যে আসলে আমি কিভাবে
এই ডিস্ট্রাকশন থেকে বেঁচে থাকতে পারি, আমার লাইফের গোলটাতে আমি যেন অলওয়েজ কনসেন্ট্রেশন রাখতে পারি। এবং এরপরে আমরা যদি একটু খেয়াল করি, আরেকটা বিষয় হচ্ছে আমাদের দ্য ইনভিজিবল চেইন, আরেকটা জায়গা, সেটা হচ্ছে নেগেটিভ ফোকাস। আমরা একদম ছোটবেলা থেকে আমাদের কিছু কিছু বিষয় আছে, এখানে আমি একটা ছবি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, যে এখানে বড় বড় হাতি দেখেন, 4টা হাতির ছবি দেখা যাচ্ছে। একটা সিম্পল আমাদের মতো মানুষই কিন্তু এই হাতিগুলা বা এর চেয়ে আরো বেশি হাতিকে সে কন্ট্রোল করছে। তো এটা কন্ট্রোল করার পিছনে নিশ্চয়ই কিছু মেকানিজম আছে। মেকানিজম গুলো হচ্ছে সত্যিকার অর্থে তারা অনেক আগে থেকেই এই হাতিগুলাকে বোঝাতে মানে সক্ষম হয় যে হাতিগুলার আসলে লাইফে আর কিছু করার নাই। এটা এই প্রসেসটা আপনারা হয়তো বা অনেকেই জানেন, সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো নিয়েও লেখা হয়, যে একটা হাতিকে কিন্তু যখন ছোট থাকে তখন তার তো নিশ্চয় শক্তি ওরকম থাকে না, তাকে একটা ছোট্ট চেইন বা একটা অনেক মোটা দড়ি দিয়ে কিন্তু বেঁধে রাখা হয়। তো যখন সে একবার, দুইবার, তিনবার, দু চারবার, 10বার এভাবে করে সে যখন চেষ্টা করতে থাকে এবং ফেল করে, তার মাথার ভিতরে ঢুকে যায় যে আসলে সে আর পারবে না। এবং এই যে ফোকাসটা তার ভিতরে ঢুকে গেল, সে কিন্তু আর মৃত্যু পর্যন্ত আর জীবনে চেষ্টা করে না যে ইয়েস আমি চাইলে এই সার্কাসের এই জায়গা থেকে বের হয়ে আমি আমার স্বচ্ছন্দপূর্ণ এই যে বন জঙ্গল যেখানে ছিলাম আমি মজা করে ওইখানে চলে যেতে পারি। সে আর চেষ্টাই করে না, সে এখানে বন্দী হয়ে থাকে। তার না, তার ফিজিক্যাল স্ট্রেংথ কিন্তু আগের মতোই আছে, যা তার মেন্টালি সে যখন নেগেটিভ হয়ে থাকে বা তার বিলিফটা যখন ছোট হয়ে থাকে, তখন কিন্তু সে আর চেষ্টাই করে না। তো আমাদের ভিতরেও কিন্তু আমরা যারা যারা হিউম্যান বিইং হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা যে পরিমাণ পোটেনশিয়াল দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা কিন্তু সবাই তার পোটেনশিয়ালের আশপাশেই আসলে থাকার চেষ্টা করি না, আসলে আমার দ্বারা যে কি সম্ভব, আমি যে কি করতে পারি। আমরা ওই ছোটবেলা থেকে বিভিন্ন রিজনে আমার আশপাশের আমি পারবো না পারবো না শুনতে 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 অনেক কাজকে আসলে আমি আর পারবো বলেই মনে করি না, অনেক সহজ কাজকে আমার মনে হয় যে ইয়েস আমি আসলে মনে হয় এটা করতে পারবো না। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমি এই জিনিসটা প্রবলেম এবং সলিউশন ফোকাস ম্যাট্রিক্স যেটা আমরা বলছি, অনেক সময় আমরা প্রবলেম নিয়ে খুব চিন্তা করি। প্রবলেম নিয়ে যখন চিন্তা করি আসলে আমার ভিতরে তখন ভয় কাজ করে, ফিয়ার কাজ করে, আমি সার্ভাইভাল মুড অন হয়ে যায় যে আমি কোনো রকম সময়টা কাটাই, আমি প্রচুর ওভার থিঙ্কিং করি। সলিউশন ফোকাস যদি হয়, ক্রিয়েটিভ মুড চালু হয়, হোপ এনার্জি আমার আসে, অ্যাকশন, আমি অ্যাকশন ওরিয়েন্টেড হই। ব্লেম ফোকাস, আমরা অনেক সময় ব্লেম করি, একজন আরেকজন মানুষকে ব্লেম দিই যে আমি কোনো কিছু করতে পারি না, আমি আরেকজনের উপরে চাপাই দিই। তখন ডিফেন্সিভ মুড চলে আসে, অ্যাঙ্গার চলে আসে, স্টাক, আমরাই তখন দেখা যায় আটকে পড়ি কোনো কাজের ক্ষেত্রে। অপরচুনিটি ফোকাস, গ্রোথ মুড, মোটিভেশন বা প্রোগ্রেস এগুলা নিয়ে আসে। সো আমরা একটু আমি এখানে একটুখানি কারণ বেশি সময় নেওয়ার আসলে সুযোগটা নেই, এগুলো নিয়ে অনেক ডিসকাশনের সুযোগ আছে। জাস্ট আমি একটু ছোট্ট গল্প শেয়ার করতে চাই আপনাদের সাথে। একটা শু কোম্পানিজ এর গল্প আপনারা মনে হয় অনেকে শুনেছেন, যে তার শু সেল বাড়ানোর জন্য একটা ভদ্রলোককে পাঠানো হয় একটা আইল্যান্ডে, যেখানে আসলে কেউই শু পরে না। সে যে দেখলো যে আসলে কেউই তো শু পরে না। তো সে যখন ঘুরে আসলো, যে ঘুরে এসে তার কোম্পানির যিনি আহ, মানে সিনিয়র ছিলেন ওনাকে বললেন যে আসলে তো ওখানে কেউই শু পরে না, সো এটা তো আসলে পসিবল না যে ওখানে আসলে আমি শু সেল করব। ওই ভদ্রলোকও বিজি ছিলেন, উনিও খুব বেশি এখানে আর কনসেন্ট্রেট করেন না, ঠিক আছে তাহলে বাদ দাও, তুমি তোমার কাজে লেগে পড়ো। তো ঠিক কিছুদিন যাওয়ার পর উনি আবার আরেকজনকে পাঠালেন যে আসলে আপনি একটু দেখে আসেন যে আসলে ওখানকার অবস্থা কি। তো সেম জায়গাটাতে আরেকজন যে দেখলো যে ইয়েস, এখানে তো আসলে কেউই শু পরে না, সো এটা তো আমার সবাই তো এরা আমার কাস্টমার হতে পারে, আমি তো সবার কাছে শু সেল করতে পারি। সো এই চিন্তাটা করে উনি যে খুব ভালো প্ল্যান দিলেন, এবং উনি বললেন যে দেখেন এখানে তো ওনাদেরকে একটু অ্যাডভান্টেজ গুলো বোঝাতে পারলেই হবে, যে শু পরলে এই আরামটা পাওয়া যায়, আপনার পায়ে ব্যথাটা কম পাবেন, আপনি কোনো ধরনের আঘাত আপনি পাবেন না। সো এই পজিটিভ জিনিসগুলো বোঝাতে পারলেই তো ওরা শু কিনবে। সো দেখা গেল যে ওই পার্সন যে আসলে সত্যিকার অর্থে এখানে হিউজ পরিমাণে তার সেল এবং তার টার্গেট উনি ফিল আপ করলেন। তো এই যে বিষয়গুলো আমরা আমাদের প্রত্যেকটা চিন্তার জায়গায়, আমরা কিন্তু যখন একটা প্রবলেমে পড়ে যাই তখন কিন্তু আমরা ওই প্রবলেমকে নিয়েই চিন্তা করি, আমার আশপাশের যে এখান থেকে সলিউশনটা কি হতে পারে, কাকে দিয়ে এই কাজটা হতে পারে, কিভাবে আমি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারি। এবং আমাদের লাইফের আজকের যে আমরা যে লাইফটা লিড করছি, সত্যিকার অর্থেই আমাদের আগের জেনারেশন, আমাদের বাবা মা, ইভেন আমার দাদা দাদি, খুব বেশি দিন আগের কথা তো না, ওনারা তো এই লাইফটা লিড করেননি। কিন্তু ওই যে তখনকার প্রবলেম গুলোকে নিয়ে কেউ না কেউ কাজ করেছেন বলে আমরা কিন্তু আজকে কমফোর্টেবল লাইফটা লিড করতে পারছি। এই যে লাইট, ফ্যান, আপনি আশপাশে যদি আপনি এসি অথবা আপনার আশপাশে যেই চেঞ্জেস গুলো আমরা দেখতে পাচ্ছি, বড় বড় হিউজ হাই রাইজ বিল্ডিংস, কনস্ট্রাকশন, ফ্যাক্টরিজ, হ্যাঁ,
প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু ইনোভেটিভ মানুষ ছিল বলেই, কিছু মানুষ ক্রিয়েটিভ ছিল বলেই কিন্তু আজকে লাইফে এই চেঞ্জেস গুলো এসছে। হ্যাঁ, এটা নিয়েও কথা বলতে গেলে অনেক কথা আসবে, আমি জানি যে নেগেটিভ পজিটিভ অনেক কিছু আছে, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের অনেক কিছু। তো যেহেতু আমাদের এই ওয়ার্ল্ড গুলোতে, আমার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে কিন্তু যেভাবে চিন্তা করা হয়, আমরা কিন্তু হয়তো ওভারঅল চিন্তা করি না, বাট এন্ড অফ দ্য ডে তারপরও যে চেঞ্জেস গুলো এসছে, এই চেঞ্জেস গুলোর কিন্তু এসছে কিছু ক্রিয়েটিভ মানুষ, কিছু ইনোভেটিভ মানুষ চিন্তা করেছেন বলে এসছে। সো আমরা জাস্ট এখানে নেগেটিভ ফোকাসের ভিতরে আমরা দুই একটা বিষয় নিয়ে একটু কথা বলে শেষ করব। এখানে খুব বেশি আপনাদের সাথে হয়তো বা এই স্লাইডটা শেয়ারও করা যেতে পারে, আমি আইএমটিআর এ যারা এখানে দায়িত্বে রয়েছেন আমি হয়তো শেয়ার করে দিব। তো একটু ফার্স্ট যাবো এই কারণে আমাদের সময়টা, আমাদের মনে হয় আমরা একটু আহ খুব বেশি সময় কি আমরা পাবো? 10টার পরে কি আমাদের যাওয়া সম্ভব, যেহেতু আমরা 9টা 10-এ আমরা মনে হয় স্টার্ট করেছি। আপনি কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আমার জি। খুব ভালো লাগতেছে শুনতে, আমি খুব মানে আগ্রহ নিয়ে শুনতেছি মাশাআল্লাহ। আমার ও, মনে হয় যারা থ্যাংক ইউ সো অডিয়েন্স মাচ। তার আছেন কারণ আমরা আসলে, আমার মনে হয় যে একটু 10টার কাছাকাছি চলে এসেছি। তো থ্যাংক ইউ সো মাচ। যদি আপনাদের আমার মনে হয় মতামত পাওয়া যায়, আমরা একটু কন্টিনিউ করব। সো আপনি আরেকটা আপনি নেগেটিভ ফোকাসের কমফোর্টেবলি জায়গা যদি আমরা কন্টিনিউ একটু খেয়াল করেন। করে দেখি, আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু আসলে আমাদের চোখে নেগেটিভ গগলস আমাদের চোখে থাকে। আমরা যাই দেখি, আমরা খুব মানে ভালো কিছু দেখলে আমার মনে হয় যে, যেমন আজকে যদি আমি একটু বলি, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে কারো কারো মাথায় চলে আসতে পারে যে আসলে ওনারা ফ্রি ফ্রি কেন এই সেশনটা করাচ্ছে, তাই না? তো মানে এখানে কিন্তু রিজন খোঁজার কিন্তু কোনো শেষ নাই, যে আসলে বা আইএমটিআর, আমি আমি কবির আনোয়ার ভাই আমাদের সাথে নিশ্চয়ই আছেন। আমি লাস্টে আমি সবাইকে একটু অনুরোধ করবো শেষ পর্যন্ত থাকতে, এবং কবির আনোয়ার ভাইয়ের কাছে আমি প্রথম দিকে শুনতে পারলে ভালো হতো, বাট এটুকু বলবো যে আমরা আইএমটিআর এর উদ্দেশ্য বা আমরা কেন এই কাজগুলো করছি, এখানে যদি আপনি লাস্টে একটু ভ্যালু এড করেন। সো একই সাথে আমরা আমাদের আশপাশের টিম এবং আমাদের নিজেদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি না, হ্যাঁ, এবং আমরা সব সময় রেডি থাকি টু ব্লেম আদার্স, এই জিনিসটা আমরা খেয়াল করি। এবং নেক্সট যদি আমরা বলি যে উই অলওয়েজ সি প্রবলেম, যেটা আমরা অলরেডি কিছুটা আমরা অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে, এবং লিমিটিং বিলিফস, এই বিষয়গুলো আমাদের ভিতরে সব সময় থাকে এবং ইনভিজিবল চেইন হিসাবে কিন্তু আমাদের সাথে কাজ করে। সো আমরা যদি একটা কথা আপনাদেরকে আমরা অলরেডি কিছুটা আমরা কাভার করেছি অলরেডি, যে আমাদের আজকের টাইটেলটা ছিল যে ফার্স্ট স্টেপ টু লিডারশিপ। সো ফার্স্ট স্টেপ টু লিডারশিপের আসলে তাইলে আমাদের ফার্স্ট স্টেপটা কি, কেউ যদি একটু লিখেন। যদি আমার এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে ট্রুলি লিডিং সেলফ ইজ দ্য ফার্স্ট স্টেপ টু লিডারশিপ। সো আসলে প্রত্যেকটা মানুষ, আমরা নো ম্যান ক্যান লিড আদার্স হু ক্যানট লিড হিমসেলফ, সক্রেটিস বলছেন, এটা এটা আমার কথা না। সো এটা সত্যিকার অর্থে আমি যদি আমার লাইফটাকে প্রপারলি লিড করতে না পারি, এবং আমি যদি লিডার হয়ে যাই, ট্রুলি একজন ব্যাড লিডার একটা অর্গানাইজেশন পেল, এটা আমাকে আপনাকে কিন্তু ফিল করতে হবে। এবং আপনি যদি আমাদের দেশের আজকের মানে ওভারঅল সিচুয়েশনটা একটু খেয়াল করে দেখেন, ইভেন পলিটিক্যাল, ইভেন বিজনেস, সব জায়গায় যে মোস্ট অফ দ্য কেসেস যে লিডার গুলো আসলে লিডারশিপ রোলে বসে আছে, তারা কি আসলে প্রপারলি তাদেরকে লিড করতে পেরেছিল কিনা, এটা কোশ্চেনের সম্মুখীন থেকে যাবে। আমরা যদি আমাদের প্রিয় নবীজির লাইফের দিকে দেখি, আমরা দেখবো যে পুরো ডিফারেন্ট একটা পার্সপেক্টিভে উনি ওনার লাইফটাকে লিড করেছেন। উনি সবসময় খেয়াল করেছেন, আমরা আমরা আমাদের খুব মজা করে আমরা অনেক জায়গায় বলি যে আহ, মিষ্টি খাওয়া বন্ধ করার জন্য বাচ্চাটাকে উনি যেটা বলেছিলেন, উনি কিন্তু নিজে প্র্যাকটিসটা বন্ধ না করে ওনার ওই বাচ্চাটাকেও কিন্তু উনি বলেননি যে মিষ্টি খাওয়া ভালো না, বেশি মিষ্টি খেও না। তো এই যে একটা এক্সাম্পল ক্রিয়েট করা, এবং আমরা কিন্তু হরহামেশা এমন এমন বক্তৃতা দিচ্ছি, এমন এমন কথা বলছি, আমি এটার আশেপাশেই নেই। ইভেন মানে সব জায়গায় আমরা কিন্তু এটা প্র্যাকটিস করে যাচ্ছি। সো আমাদেরকে ফার্স্ট অফ অল নিজের লাইফটা নিয়ে একটু খেয়াল করা উচিত যে ইয়েস, আমি আসলে আমাকে কতটুকু পারপাসফুলি আমার নিজের ট্র্যাকে রেখে কিভাবে লিড করতে পারছি কিনা, এই বিষয়টা আমাদের খেয়াল করা উচিত। এন্ড দেন উই নিড টু থিঙ্ক অ্যাবাউট লিডিং আদার্স। এবং আমরা যদি সেলফ লিডারশিপ ইজ নোয়িং হু ইউ আর, হোয়াট ইউ ওয়ান্ট অ্যান্ড ওয়াই ইউ ওয়ান্ট ইট, এই বিষয়গুলো আমার কাছে আসলে ক্লিয়ার থাকা উচিত। উইদাউট ওয়েটিং ফর আদার্স, উইদাউট ওয়েটিং ফর দ্য ওয়ার্ল্ড টু চেঞ্জ, আই চেঞ্জ। এবং আমার যদি মনে হয় যে ইয়েস, আশেপাশে সব রং করতেছে, আমি আর মনে হয় কিছুই হবে না এই দুনিয়া থেকে, এই পৃথিবীর থেকে, সো আমি যদি লিস্ট আমার জায়গা থেকে একটু চেঞ্জটা করার চেষ্টা নাই করি, আসলে তো চেঞ্জ আশপাশে হওয়া কোনোক্ষণই সম্ভব না। ধরেন আমরা আজকে এখানে 20 জন বা এরকম একটা পিপল এখানে আছি,
তো আমাদের এই 20 জনই যদি আমরা যদি একটা চিন্তা করি, আমাদের দ্বারা ছোট্ট একটা চেঞ্জ যদি আসে, আমরা যে কথাগুলো বলছি, আমরা যেমন এই যে আজকে পার্সোনাল এথিক্স অ্যান্ড ক্যারেক্টার এথিক্স নিয়ে কথা বললাম, এই জায়গাটা একটু ফোকাস করি, আমি অ্যাজ এ হিউম্যান বিইং আমার আসলে কোন কোন কাজটা করা উচিত। আমি কি সব সময় আমরা যেমন এই লাইফে একটা মরিচিকার পিছনে সব সময় দৌড়াচ্ছি, হ্যাঁ, আমরা যেমন আলের পিছনে দৌড়াচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে এটা করতে 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 হয়রান হয়ে আমাদের লাইফটা শেষ হয়ে যাচ্ছে। বাট আমার লাইফের পারপাসটা আসলে কি? আমি কি লাইফে শুধুমাত্র আদার্স মানুষরা যারা, মানে সরি মানুষ না, অন্যান্য প্রাণীরা যারা যেভাবে এসছে, আমি কি তার মতো এসছি, নাকি আমাকে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন? তো এই জায়গাগুলো যখন আমি একটু চিন্তা করব, নিজের এই বিষয়গুলো নিয়ে চিন্তা করব, আমার আশপাশে কি হচ্ছে, কজনের কি হচ্ছে, তার চাইতে আমার দায়িত্বটা কি। এবং আমাদের ভিতরে যেমন আমি যদি ইসলামিক পার্সপেক্টিভে বলি, আমরা অনেক সময় খুব অনেক বড় বড় আলেমরাও হতাশ হয়ে যান, কেউ তো কথা শোনে না, কেউ তো চেঞ্জ হয় না। তো আসলে চেঞ্জ করার মালিকটা কিন্তু আল্লাহ তাআলার হাতে। আমি আপনি আমাদের দায়িত্বটা হচ্ছে প্রিচ করা পর্যন্ত, একজন মানুষকে নিউজটা বা ইনফরমেশনটা পৌঁছানো পর্যন্ত। এর বাকি দায়িত্বটা কিন্তু যে মানুষটা শুনছে উনি কতটুকু অ্যাক্টিভেট করছেন ওনার লাইফে, সেই বিষয়টা ওই সেকেন্ড স্টেপে কিন্তু আসবে। সো আমাদের ফার্স্ট, আমি যদি লিডিং সেলফের কথা বলি, আমরা এতক্ষণ দেখলাম যে আসলে কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে আটকায় রাখে। আমি জাস্ট এখন অল্প কিছু কথায় আমরা শেষ করার চেষ্টা করব যে আসলে আমাদের তাইলে কি করা উচিত। একটা হচ্ছে এতক্ষণ আমরা কি করব না জানলাম, কি কি বিষয় থেকে আমরা নিজেদেরকে সেফ রাখবো, এই বিষয়টা আমরা খেয়াল করলাম। এবং এখন দেখবো কোন কোন বিষয়টার উপর আমাদের ফোকাস করা উচিত। আমাদের ফার্স্ট যে জিনিসটা দরকার, আমার মনে হয় আপনারা এগ্রি করবেন, উই মাস্ট স্টার্ট আওয়ার ডে উইথ দ্য সেন্স অফ গ্র্যাটিটিউড। আমাদের যতটুকু আছে, আমি আসলে এখন যদি আমাকে জিজ্ঞেস করি আমার আসলে কি কি আছে, আমি শুধু সারাদিকে আমার নাই দেখি আসলে। আমি যদি একটু বসে খেয়াল করে দেখি, আমার চুল থেকে শুরু করে একদম পায়ের তালু পর্যন্ত আল্লাহ তাআলার স্পেশাল রহমত দিয়ে কিন্তু ঘেরা। হয়তো অনেক মানুষ, আমি যে পৃথিবীতে, আমি আমি একটা কথা বলেই আমি এখানে এই 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 চ্যাপ্টারটা শেষ করব। স্পেশালি আমি যে পৃথিবীতে এসেছি মানুষ হিসাবে, এটাও তো আসলে আমার ডিসিশনে আসেনি। আমি এসেছি অ্যাজ এ হিউম্যান বিইং, এটা একমাত্র আল্লাহ তাআলার চাওয়ার কারণে। আমাকে আল্লাহ তাআলা একজন মানুষ হিসাবে না বানিয়ে হয়তোবা গরু ছাগল মুরগি কিছু একটা বানাইতে পারতো, আমি হয়তোবা এতদিনে আমাকে জবাই করে কেউ খেয়ে ফেলতো, আমার লাইফটা ওরকম হতে পারতো। বাট আমি কি একটাবার চিন্তা করেছি আমার লাইফের অন্য সব কিছু যদি আমি চিন্তা বাদও দেই, এই বিষয়টার জন্য কি আমি সারাটা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করতে পারবো? নিশ্চয়ই পারবো না। কারণ এটা তো আমি চেয়ে নিই নাই, তাই না? সো আদার্স আমি সবকিছু বাদ দিলাম, আমার লাইফে আমি যতটুকু অ্যাচিভ করেছি, কি পেলাম কি পেলাম না। এবং এই আমাদের এই যে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম যে নেগেটিভ গগলস নিয়ে আমরা বসে আছি, আমাদের লাইফের ভিতরে কিন্তু সার্বক্ষণিক আমার ভিতরে চিন্তা হচ্ছে যে আমি আসলে কি কি পাই নাই, কি কি আমার হয় নাই, আমার পাশের জন কি পেয়ে গেল, অমুক ভাই কোন দেশে থাকে, অমুক ভাই কি করছে। তো এই বিষয়টা নিয়ে সার্বক্ষণিক কিন্তু আমরা চিন্তা করার কারণেই আমার ভিতরে কি আছে আমার কখনোই কিন্তু দেখা হয়নি। সো আলহামদুলিল্লাহ আমরা এই জায়গাটাতে সবসময় ফোকাস করবো। আমি যদি আমি নিশ্চিত আপনারা সবাই যদি এখন লিখেন যে আসলে আপনার কি কি আছে আমার কি কি আছে, আমরা পৃষ্ঠা শেষ করতে পারবো না। এবং এটা কোরআনেরও আয়াত যে তোমরা আমার নিয়ামত গুলোকে আসলে লিখে, যদি কলমের কালি, যদি কি বলে, প্রত্যেকটা গাছকে যদি কলম বানায় দেয়া হয়, এবং সাগরগুলোকে যদি কলমের কালি বানায় দেওয়া হয়, লিখে শেষ করা যাবে না। সো এটা ট্রু। এবং আমরা সেই পার্সপেক্টিভে চিন্তা করি না বলেই আমরা অলওয়েজ নেগেটিভটা দেখি, এবং আমাদের লাইফটা অলওয়েজ ফ্রাস্ট্রেশন আমরা দেখতে পাই। সো আমি জাস্ট 3টে স্টেপ বলে আমরা এখানে শেষ করব। 3 স্টেপ টু বি দ্য লিডার অফ ইউর ওন লাইফ অর মাই লাইফ। সেটা হচ্ছে ডিফাইন ইয়োর ভিশন বা মাই ভিশন, আমি আমার কোথায় যেতে চাই এই বিষয়টা আমাকে খেয়াল করা। টেকিং কনসিস্টেন্ট অ্যাকশন, ধারাবাহিক ভাবে কাজ করা। এবং আমাদের অনেক সময় আমরা খুব মোটিভেটেড থাকলে একদিন অনেক কাজ করে ফেলি, আর আমাদের দেখা যাচ্ছে আবার 5 দিন টায়ার্ড হয়ে থাকি। এবং অডিট ইউর লাইফ, এই 3টা স্টেপ আমরা যদি একটু খেয়াল করি, আমার মনে হয় আমাদের নিজেকে লিড করা আমাদের জন্য অনেক বেশি ইজি হবে। ডিফাইন ইউর ভিশনের ভিতরে আমরা ফার্স্ট অফ অল যদি আমি বলি, ইউ আর দ্য অথর অফ ইউর লাইফ। আমরা অনেক সময় ডায়েরি লিখি, ডায়েরিটা কিন্তু আমরা হচ্ছে ডায়েরি তখনই লিখি যখন আমরা কিছু করে আসি। আমরা এখন ডায়েরি লেখার অভ্যেস আমাদের অনেকের নাই। আমরা ছোটবেলায় দেখতাম যে আমার চাচারা বা আমাদের এরকম যারা পড়াশোনা করছেন আত্মীয় স্বজনের ভিতরে, ওনারা ডায়েরি লিখতেন কি ঘটেছে না, কারণ তখন তো আর ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মতো ছিল না,
মানুষ তার লাইফের যে ইভেন্ট গুলো স্পেশালি যে রিমার্কেবল এই বিষয়গুলোকে দেখা যেত ডায়েরিতে লিখে রাখতো। সো আমরা ডায়েরিতে লিখতাম কিন্তু বা লিখে কিন্তু মানুষ স্পেশালি ঘটনা ঘটার পরে, আমরা এখানে বলছি যে আপনার ওই ডায়েরিটা আপনি একটু ঘটার পূর্বেই লেখেন না, বা আমি ঘটার পূর্বেই লিখি আমার লাইফটাকে আসলে কেমন হওয়া উচিত। ইউ আর দ্য অথর অফ ইউর লাইফ, রাইট ইউর ওন স্টোরি দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু বি। আমরা যদি একটু খেয়াল করে লিখি যে আসলে আমি কি কি হতে চাই, কারণ আমি যা লিখছি আগে ঘটে গেছে, এটা থেকে চেঞ্জ করার সুযোগ নেই। বাট সামনে আমি কেমন নিজেকে দেখতে চাই সেটা যদি আমি এখন থেকে একটু লিখে রাখি এবং সেটাকে একটু আমি বারবার রিপিট করি, তাহলে দেখা যাবে আমি আসলে সেই দিকে আমার লাইফটা টার্ন করবে। চেঞ্জ ইউর স্টোরি অ্যান্ড ইউর লাইফ উইল চেঞ্জ অ্যাকর্ডিংলি। আপনি যদি আপনার স্টোরিটা চেঞ্জ করেন, আমি এখন যে অবস্থায় আছি, হ্যাঁ অনেক কিছু সম্ভব না, আমি এখন যে অবস্থায় আছি আমার দ্বারা অনেক কিছু সম্ভব না, বাট আমি যেটা যেটা সম্ভব আমি যদি সেটা লিখি এবং প্ল্যান করি, আমার দ্বারা ইনশাল্লাহ ওই কাজগুলো অবভিয়াসলি হবে যখনই আমি এটাকে লিখে রাখবো। এবং এটা হার্ভার্ড ইউনিভার্সিটির একটা স্টাডিও কিন্তু এটা প্রুফ করে যে আসলে যারা তাদের লাইফের গোলগুলোকে লিখে রাখে তাদের যে সাকসেস রেশিও, এবং যাদের লিখে না, এখানে বলা হচ্ছে 3% পিপল যারা লিখে রাখে এবং তারাই সাকসেসফুল হয়। এবং এটা এটা একদম আপনারা এটা রিসার্চের একটা পেপার এটা নিয়েই আছে, আপনারা হয়তো একটু রিভিউ করতে পারেন যে রিসার্চ অন সাকসেস স্পেশালি দ্য স্টুডেন্ট অফ হার্ভার্ড ইউনিভার্সিটি, এরা একটা ট্র্যাক রেকর্ড নিয়ে কিন্তু এই রিসার্চটা করা, আপনারা ইন্টারনেটে দেখেও নিতে পারেন। মেক অল ইউর ডিসিশনস ফ্রম দ্যাট প্লেস, দ্য প্লেস ইউ ওয়ান্ট টু বি। আপনি কোন জায়গায় যেতে চান সেই জায়গা থেকে বসে আপনি ডিসিশন গুলো নেন। সুনার অর রেদার, sooner rather than later you will find yourself there. সো আমাদের ভিশন বোর্ডটা যদি আমরা ডিফাইন করতে পারি দেন আমাদের দ্বারা আসলে সম্ভব। এখানে অ্যাকশন প্ল্যান গুলো দেওয়া আছে আসলে স্টেপ বাই স্টেপ, আমরা আমাদের স্ট্রেংথ উইকনেস, আমাদের আসলে কোথায় আমাদের যাওয়া উচিত, আমি কি করা উচিত, কি করলে আমার ভালো লাগবে, সো এই বিষয়গুলো নিয়ে প্রচুর স্টাডি আছে। আপনারা আরেকটা বিষয় আপনারা এটার সাথে ডিফাইন করে দেখতে পারেন, ইকিগাই একটা টার্ম আছে ইকিগাই, আর লিখে রাখতে পারেন। আমি জানি না আপনারা নোট নিচ্ছিলেন কিনা দুই একটা বিষয়। ইকিগাই একটা জাপানিজ টার্ম, যখন গোল ডিফাইন আমরা করব তখন যেন ইকিগাইটাকে আমরা মাথায় রেখে করি। আমি এটা নিয়ে ডিসকাশনে যাচ্ছি না, আপনারা একটু টার্মসটা লিখে নিলে আমরা ইন্টারনেটে দেখে নিতে পারবেন এবং এটার উপর ডিফাইন করে আপনি আপনার গোলগুলোকে সেট করতে পারবেন। আমরা আরেকটা যেটা বলছি, টেক কনসিস্টেন্ট অ্যাকশন। কনসিস্টেন্ট অ্যাকশন বলতে আমরা আসলে বুঝতে পারছি যে ডেইলি বা প্রত্যেকটা সময় আমি আসলে ধারাবাহিকভাবে যেটা করে যাচ্ছি, কনসিস্টেন্সিটাকে আমরা আমরা সবাই জানি যে পাওয়ার অফ কনসিস্টেন্সি। স্পেশালি এখানে রিসার্চ অফ ডক্টর পিয়ার স্টিল, উনি আর একজন এক্সপার্ট, স্পেশালি প্রোক্রাস্টিনেশন এক্সপার্ট। উনি বলছেন উনি বলছেন আমি মনে হয় উনি বলতেই হবে না, আমরা সবাই বলবো যে আসলে 95% পিপল নো হোয়াট টু ডু। আসলে আমরা সবাই জানি, ইভেন আমি বলবো যে এটার পার্সেন্টেজ 95%-এর বেশি ছাড়া কম হবে না। আমরা সবাই জানি কিন্তু আসলে কম বেশি যে আসলে আমার কি করা উচিত। এখন বলা হচ্ছে 8% পিপল অনলি ইমপ্লিমেন্ট, জানে অনেকেই কিন্তু 8% পিপল জাস্ট অনলি ইমপ্লিমেন্ট করে, আর 87% পিপল ইন ইমপ্লিমেন্টেশন গ্যাপ। তারা জানে বাট আসলে কিছুই করে না, বা তারা সারাক্ষণ প্ল্যান করতে করতে ব্যস্ত। সো নোয়িং ইজ নট ডুইং, ডুইং মিনস ইমপ্লিমেন্টেশন। আসলে ইমপ্লিমেন্ট করলে যখনই আমাদের রেজাল্ট আসতে আরম্ভ করে তখনই বুঝতে পারছি যে ইয়েস আমি কিছু একটা করেছি, কিন্তু ইফোর্ট নাই, কাজের জন্য আমার কোনো স্পৃহা বা আমার ওরকম ধরনের ইফোর্ট নাই। বাট আমরা ইমপ্লিমেন্টেশনটা আসলে না হওয়ার কারণে আমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারি না। বাট আমি যদি এখন কোট পারতাম, আমি যে একটা কথা বলি যে আমাদের এখন প্রচুর মুফতি রেডি হয়ে গেছে, তাই না? আমরা যখন আপনি দেখবেন যে প্রচুর ইউটিউব দেখে দেখে, প্রচুর সোশ্যাল মিডিয়া দেখে দেখে আমরা কিন্তু অনেকে অনেক কিছু জানি, কি আমল করলে কি হবে, কি হলে না হবে। এখন আমাদেরকে দেখে দেখে কিন্তু ফেসবুকে সার্বক্ষণিক দেখবেন আপনি এই টাইপের প্রচুর পরিমাণে কন্টেন্ট পাওয়া যায়, কি আমল করলে কি হয়, কোন ফতোয়া কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ সব ধরনের কিছু কিন্তু খুবই ক্লিয়ারলি ডিফাইন করা ওখানে দিয়ে দেওয়া আছে। বাট আমরা কজন আসলে আমল করছি, এই জায়গাটাতে আমাদেরকে একটু কোশ্চেন করতে হবে। জানাটা অবশ্যই জরুরি আমল করার আগে, বাট এটাও ঠিক যে আমি জানলাম যখন আমল করলাম না, আমি কিন্তু সবচেয়ে দোষী থাকবো। যে জানে না আমলও করে নাই, তার গুণার চাইতে কিন্তু আমার গুণাটা বেশি হয়ে যাবে। তো এই জায়গাটাতে আমরা একটু খেয়াল করব। এবং কনসিস্টেন্সির পাওয়ারটা, আমি যদি আজকে খুব মোটিভেটেড হলাম, আমি চিন্তা করলাম আমার ওয়েট কমাই ফেলবো, আমি জিমে যাব, এই করব সে করব, আমি যাই কি করলাম,
যে আজকে যাই আর 6-7 ঘন্টা জিম কাজ সময় কাটালাম, আর 3 দিন আবার অসুস্থ হয়ে গেলাম, এরকমও হতে পারে। সো আমাকে যদি আমার ফিটনেস ধরে রাখতে হয়, আমাকে যদি ভালো একটা লাইফস্টাইল মেনটেন করতে হয়, আমাকে কিন্তু কনসিস্টেন্টলি আমাকে এটার উপরে কনসেন্ট্রেট করে কাজ করে যেতে হবে। এবং একই ধরনের আমি আরেকটা যদি ছোট্ট এক্সাম্পল দিতে চাই, আমরা যারা অবভিয়াসলি ডেইলি আমরা সবাই ব্রাশ করি, আমি যদি বলি যে ইয়েস আমি ব্রাশ ডেইলি করার দরকার কি, সপ্তাহে একবার করবো বা মাসে একবার করব, আমি 2 ঘন্টা করে ব্রাশ করব, এটা কি আসলে ঠিক? না আমি আসলে ডেইলি 2 মিনিট করে ব্রাশ করব? হুইচ ইজ রাইট? অবভিয়াসলি আপনারা সবাই বলবেন যে আমি ডেইলি ব্রাশ করব বা ডেইলি 2 বার ব্রাশ করব, 1 মিনিট 2 মিনিট করে, তাতেই আমার চলবে। সো আমরা এই আগের স্লাইড থেকে যদি আমরা একটু এখানে আসি, আমাদের প্রত্যেকটা মানুষের, আমরা যদি পারফরমেন্স আমরা একটু খেয়াল করি, আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা মানুষ কিন্তু আল্লাহ তাআলা তো একই রকম করে আমাদের কম বেশি তৈরি করেছেন, বাট প্রত্যেকটা মানুষের ইফিসিয়েন্সি লেভেল কিন্তু সেম না। আমরা কেউ, বলা হয়ে থাকে যারা এভারেজ পিপল তারা 50-60% ইফিসিয়েন্সিতে কাজ করে, এবং যারা মোটামুটি ভালো লেভেলের করে তারা 90%, এবং যারা এক্সেপশনাল তারা 120 or 30% ইফিসিয়েন্সিতে লেভেলে কাজ করেন। মানে আমি যখন মোটিভেটেড থাকি, আমার এবিলিটি আছে, আমাদের মোস্ট অফ দ্য পিপলের এবিলিটি নিয়ে কিন্তু কোনো কোশ্চেন নাই, আমাদের কোশ্চেনটা হয়ে যায় আমাদের মোটিভেশন বা আমাদের যে ট্রিগার, আমি যে কাজটা করছি, আমার কাজটা করার জন্য আমাকে একটু অলওয়েজ গিয়ার আপ রাখা, বা আমি অলওয়েজ আমাকে রিমাইন্ডার দেয়া, আমি নিজেকে অলওয়েজ একটা প্ল্যানের ভিতরে ঢুকাই ফেলা, এই জায়গাগুলোতে আমাদের কমতি থাকার কারণে দেখা যাচ্ছে আলটিমেটলি আমার এই রেজাল্টটা বের হয়ে আসতেছে না। তো আপনারা এই বিষয়টাতে আমরা একটু খেয়াল করবো যে আমার যে যতটুকু আমার স্পেশালি এবিলিটি আছে, আমার মোটিভেশনটা যদি এটার সাথে প্লাস হয় বা মাল্টিপ্লাইড হয়, আমি কিন্তু অনেক বেশি ইফিসিয়েন্টলি আমি কাজগুলো করতে পারবো। সো এবং কনসিস্টেন্সি, আমি ছোট্ট একটা কাজ করি, ডেইলি করি, আমি আজকে খুব মোটিভেটেড, আমি একটা বই মানে অনেকখানি পড়ে ফেললাম, আবার দেখা যাচ্ছে 1 সপ্তাহ ধরে ধরা হচ্ছে না বইটা। তো এই এই ঘটনাগুলো কিন্তু আমাদের সাথে ঘটে, আমি এবং আমার সাথেও ঘটে না তা না, আমি কিন্তু এখানে কথা বলছি, এই কথাগুলো বলাটা অনেক সময় খুব রিস্কি। আপনার যদি কেউ একজন কথা আমাকে কোশ্চেন করে বসেন, আপনি আসলে কতটুকু মেনটেন করেন। সো আমরা সেশন শেষে বলবো আসলে যতটুকু আমরা বললাম শুনলাম আপনাদেরকে এবং আমাকে যেন আসলে আমল করার আল্লাহ তাআলা সুযোগ দেন, এটুকু আমি বলবো। সো এই বিষয়টা আমরা দেখছি, এবং লাস্ট এবং ফাইনাল ফাইনাল স্লাইডে আমরা অলমোস্ট চলে এসেছি যে অডিট ইউর লাইফ, এবং এন্ড অফ দ্য ডে, যেমন আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে আমার যখন প্ল্যান থাকবে আমি কি কি এই বছরে শেষ করতে চাই, যেমন 2026 নিয়ে যদি আপনার বা আমার কি প্ল্যান আছে, আমি যদি একটু স্পেসিফাই করতে পারি, আপনি কিন্তু ডিসেম্বরের শেষে যে আপনি কিন্তু চেক করতে পারবো যে আসলে আমি কতটুকু ভালো করলাম, আমি যে প্ল্যানটা করেছিলাম সেটাকে আসলে এক্সিকিউট কতটুকু করতে পারলাম। এবং এইটা যদি না থাকে পরে আমি কিন্তু 2025 আমার যেভাবে চলে গেছে এভাবে কিন্তু 26, 27, 28 করে আমাদের চলে যাবে, বাট আমার লাইফটা কতটুকু মিনিংফুল হচ্ছে, কতটুকু অন্যদের জন্য আমি কন্ট্রিবিউট করতে পারছি, এই বিষয়গুলো কিন্তু আমি খেয়াল করতে পারবো না। এবং অ্যাজ এ হিউম্যান বিং আমি দু একটা কথা বলে শেষ করব যে আসলে উই আর নট জাস্ট অনলি কনজিউমার, উই আর কন্ট্রিবিউটর অ্যাজ ওয়েল। এবং আল্লাহ তাআলা পৃথিবীতে সবগুলো প্রাণীকে দেখেন একটা প্রসেসের একটা সিস্টেমের মধ্যে রেখে দিয়েছে, তারা পৃথিবীতে আসবে, তাদের কিছু কাজকর্ম লাইক খাওয়া দাওয়া ঘুম এই টাইপের ভিতরে, বাট আমি আপনি চাইলে কিন্তু প্রচুর কন্ট্রিবিউট করতে পারি আমাদের হিউম্যানিটির প্রতি, আমাদের আশপাশের সোসাইটির প্রতি, আমাদের দেশের প্রতি আমাদের যে দায়বদ্ধতাগুলো আছে। সো এই কন্ট্রিবিউশনের জায়গাটা, এবং একই সাথে আমরা এজ এ হিউম্যান বিং আমরা কম্পিটিশনটাকে ভুলে যে যদি আমরা একটু কোলাবোরেটিভ হই, হুম, আমাদের কোলাবোরেশনটা যদি আমাদের একজন আরেকজনের সাথে বাড়ে, আমার স্ট্রেংথটা আপনার স্ট্রেংথটা সবার স্ট্রেংথটা যদি আমরা একসাথে করি, আমরা কিন্তু প্রচুর, এবং আমাদের এই পৃথিবীটা বা আমাদের এই দেশটাকে কিন্তু সুন্দরভাবে গড়ে তোলা মানে সম্ভব। আমরা অনেক সময় খুব হতাশ হয়ে যাই যে এত কিছু ঘটতেছে আশপাশে, যে আসলে যেমন যেটা আমরা বলি 5ই অগস্টের পরে যে ঘটনাগুলো, আমরা অনেক আশা নিয়ে এগোচ্ছিলাম, আবার অনেকে বলছে না আসলে কিছুই তো আগের মতো আগাচ্ছে না। সো এই যে এখানে প্রচুর, এখানে সবাই আমরা একজন আরেকজনকে ব্লেম দিয়ে যাচ্ছি, বাট আমরা যদি একটু নিজেরা কোলাবোরেটিভ হই, আমরা সবাই যদি নিজেদেরকে একটু খেয়াল করি, সো এই বিষয়টা আমরা একটু খেয়াল করবো। এন্ড দেন ফাইনালি, এবং আমি দুইটা ওয়ার্ড বলে শেষ করব আজকের সেশনটা, সেটা হচ্ছে যে আপনারা একটু খেয়াল করবেন প্রত্যেকটা জায়গায় অ্যাটিটিউড অ্যান্ড ডিসিপ্লিন, এবং এটা আমাদের নিজেকে লিড করার জন্য আমার মনে হয় খুব বেশি দরকার। এবং এখানে মজার একটা ছোট্ট মানে অঙ্ক আছে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন,
অ্যাটিটিউডের এ, আমি যদি জাস্ট একটু ক্রোনোলজিক্যালি হিসেব করি যে এ ইকুয়ালস হচ্ছে 1, এভাবে বি ইকুয়ালস 2, সি ইকুয়ালস সি, এভাবে করে যদি জেড পর্যন্ত আমি যাই, জেড হচ্ছে 26। এভাবে যদি আপনি প্রত্যেকটা অক্ষরকে পাশাপাশি বসায় যোগ করেন, দেখবেন রেজাল্টটা আসবে 100। এবং একই সাথে ডিসিপ্লিন, ডিসিপ্লিনেরও প্রত্যেকটা অক্ষরকে যদি আপনি ওভাবে মান বসায় যদি আপনি যোগ করেন, আপনি দেখতে পাবেন এটার মানও আসবে 100। সো আমাদের টোটাল লাইফের আসলে আমরা যদি একটা ডিসিপ্লিন লাইফ লিড করি আমাদের একটা গোলকে সামনে রেখে, এবং এট দ্য সেম টাইম আমার অ্যাটিটিউডটা যদি পজিটিভ থাকে, আমার দৃষ্টিভঙ্গিটা যদি পজিটিভ থাকে, ইনশাআল্লাহ আমার দ্বারা যে কোনো ধরনের গোল অ্যাচিভ করা আমার কাছে অসম্ভব না, বা আপনার কাছে অসম্ভব না, আমাদের কারো কাছে এটা অসম্ভব না। সো আমি আমার জায়গা থেকে আমার মনে হয় অলমোস্ট শেষ জায়গায় চলে এসেছি। জাস্ট আমি এটুকুই বলে শেষ করবো যে আসলে লিডারশিপের 3টে স্টেজ রয়েছে। আমাদের এই টাইপের ট্রেনিং নিয়ে কিন্তু প্রচুর সময় আমরা আমরা মানে আপনি জানেন হয়তো বা 2 দিন 3 দিন 4 দিন ব্যাপী ট্রেনিং হয়, ডে লং ট্রেনিং হয়। সো বাট আমরা আজকে যে এরিয়াটা নিয়ে অল্প সময়ের ভিতরে কথা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে লিডিং সেলফ বা সেলফ লিডারশিপ নিয়ে, যেটা হচ্ছে ফার্স্ট স্টেপ টু দা লিডারশিপ। এই জায়গাটা আপনি যদি আপনার ক্লারিটি থাকে, আপনি আসলে কি বিষয় নিয়ে আপনি চাচ্ছেন সেটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে এবং আপনার কনফিডেন্স থাকে, এবং আপনি যদি এই অনুযায়ী রেজাল্টটা নিতে পারেন, আপনি কিন্তু নিজেকে লিড করতে পারছেন প্রপারলি বলে বলে ধরে নেওয়া হবে। এবং এট দ্য সেম টাইম লিডিং আদার্স, এর পরের স্টেপটা হচ্ছে লিডিং আদার্স। আমি যখন আমার টিম চালাচ্ছি, আমার টিমে 5 জন 7 জন 10 জন 20 জন লোক আছে, তখন আমি টিম চালাচ্ছি, দ্যাট ইজ লিডিং আদার্স। এবং সেখানে রিলেশনশিপ, আমার ইনফ্লুয়েন্স, আমার অ্যাকাউন্টেবিলিটি, এইগুলোর উপর ডিপেন্ড করে আমার এই লিডারশিপটা মেনলি নির্ভর করে। এবং এট দ্য সেম টাইম লিডিং দ্য অর্গানাইজেশন। এবং আমরা যদি দেখি কোম্পানির, একটা কোম্পানিতে আমরা কয়েকটা লেয়ার যদি আমি খেয়াল করি, প্রথম লেয়ারটা আমরা এখন বলে থাকি যে সি লেভেল, সিএক্সও লেভেল, সিইও, সিএইচআরও, তারপরে সিটিও, সিএমও, এই টাইপের পজিশন গুলো যারা রয়েছেন, লিডিং দ্য অর্গানাইজেশন, যারা অর্গানাইজেশনকে লিড করছেন, তাদের ভিশন দিয়ে, স্ট্র্যাটেজি দিয়ে, তাদের ট্র্যাকশন দিয়ে, তারা কিন্তু এভাবে করে কাজ করছেন। এবং তাদের পরের লেয়ারটা আমরা ধরি মিড লেভেলটা, লিডিং আদার্স, তারা টিম লিড করছে। এবং এট দ্য সেম টাইম একদম এক্সিকিউশন থেকে শুরু করে আবার যদি আমি একদম টপ লিডার ধরি, সবার আবার লিডিং সেলফটা কিন্তু সবারই দরকার। এবং আপনি আমি সবাই এই জায়গাটাতে, আমরা এই জন্য আজকে প্রাইমারিলি এই জায়গাটাতেই কথা বললাম, যেন আমাদের এবং আমার নিজেরও এই জায়গাটাতে গ্যাপ রয়েছে। আমি চেষ্টা করব যে এই জায়গাগুলোতে কিভাবে মেকআপ করা যায়। আপনাদেরও নিশ্চয়ই আমি কিছুটা রিয়েলাইজেশন আসলে এসছে কিনা আমি জানি না। আমি আশা করব যদি এসে থাকে এবং আমরা যদি এটাকে ইমপ্লিমেন্ট করি, আমার জন্য তো অবশ্যই, একই সাথে আমার টোটাল অর্গানাইজেশন, আমার ফ্যামিলি, আমার সোসাইটির জন্য আমি কিন্তু পজিটিভ কিছু কাজ নিয়ে আসতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ, স্পেশালি অনেকক্ষণ সময় আপনারা দিয়েছেন। অলমোস্ট আমরা যদিও 9টা 10-এ স্টার্ট করেছিলাম, তারপরে আমরা 8-10 মিনিট সময় একটু বেশি নিয়েছি। থ্যাংক ইউ। এবং এট দ্য সেম টাইম কিছুটা সরি যেহেতু টাইম বেশি নিয়ে ফেলেছি। আহ, এই মুহূর্তে আমি নিশ্চয়ই কবির আনোয়ার ভাই আমাদের সাথে আছেন। আমি ভাইয়াকে একটুখানি বলবো যে যদিও সময় বেশি হয়ে গেছে, জাস্ট আমাদের আইএমটিআর আমরা যারা রয়েছি বা এখানে আপনি আমাদের যে উদ্দেশ্যটা বা যেভাবে আমরা কাজ করছি, এটার বিষয়ে যদি আপনি একটু কথা বলেন। Okay. প্রথমেই সাজ্জাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই প্রোগ্রামটা এত চমৎকারভাবে ক্যারি করার জন্য। আলহামদুলিল্লাহ, আহ, খুবই একটা চমৎকার লেকচার শুনলাম অনেকদিন পর, সত্য কথা বলতে। এবং আমার মনে হয় যারা এখানে ছিলেন তারাও যথেষ্ট এনজয় করেছেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তো আইএমটিআর এর বিষয়ে যদি একটু বলতে হয়, আইএমটিআর এর যাত্রাটা মূলত আমরা শুরু করেছিলাম বেসিক্যালি 2024-এর নভেম্বর মাসে। এবং মানে জার্নি শুরুটা এরকম যে আমার প্রফেশনাল ক্যারিয়ার শুরু হয় 2015 সালে, হ্যাঁ, গ্র্যাজুয়েশনের পর। তো এরপর আমি যদিও ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ছিলাম, বাট তারপরও আমি একটা জিএমজি গ্রুপে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স ম্যানেজার হিসেবে, মানে ঢুকেছিলাম ট্রেন ইঞ্জিনিয়ার হিসেবে, বের হয়েছি ম্যানেজার হিসেবে। ওখানে আমি 8 বছর ছিলাম। তো এটা করতে গিয়ে ওই সময়টায় আমার মানে ম্যানেজমেন্ট রিলেটেড বিষয়গুলোতে আগ্রহ ছিল, যদিও আমার কাজটা ছিল টেকনিক্যাল।
বাট যতই দেখলাম যে আমার প্রমোশন হচ্ছে, তত আমার টেকনিক্যাল কাজগুলো কমে ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটিসটা বাড়ছে। তো এই জায়গায় এসে আমি তখন বিভিন্ন আমার ম্যানেজারিয়াল স্কিল ইমপ্রুভমেন্টের জন্য বিভিন্ন কর্পোরেট ট্রেনিং অ্যাটেন্ড করা শুরু করি, এবং এই ট্রেনিং অ্যাটেন্ড করতে গিয়ে দেখলাম যে আমাদের মধ্যে একটা জায়গায় যেন ভ্যাকেন্সি রয়ে গেছে। হ্যাঁ, যে এই যে সফলতার ডেফিনিশন বলি, অথবা আমরা সাকসেস বা লিডারশিপ বা যেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি না কেন কর্পোরেট সেক্টরে, এটার অ্যাজ এ মুসলিম আমাদের যে একটা, এটার একটা স্পিরিচুয়াল সাইড আছে আদার দ্যান দ্য টোটালি ওয়ার্ল্ডলি সাইড। এই জায়গাটার একটা বড় মিসিং ছিল। হ্যাঁ, এবং এই জায়গাটা শুধু মিসিং তা না, এটা নিয়ে স্পন্টেনিয়াস হওয়া, এটা নিয়ে কথা বলার ক্ষেত্রে একটা যে দেখতাম একটা জুজুর ভয়। হ্যাঁ, যে না, অথচ দেখবেন যে আমরা যখন ইন্ডিয়ান অনেক ট্রেনারদের অথবা ওয়েস্টের অনেক ট্রেনারদের স্পিচের মধ্যে দেখি, তারা কিন্তু অবলীলায় তাদের বাইবেল থেকে কোট করছে বা তাদের রিলিজিয়াস বিলিফটাকে তারা অবলীলায় বলছে। কিন্তু আমরা শুধু মুখেই বলি যে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ বা সামথিং লাইক দ্যাট, কিন্তু এটার যে একটা প্রফেশনাল আসপেক্ট আছে, হ্যাঁ, এটা কেবলমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ না বা আমাদের ঘরের কিছু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ না। আমাদের প্রফেশনাল লাইফে, আমাদের কর্পোরেট লাইফে, আমাদের ম্যানেজারিয়াল লাইফে, হ্যাঁ, এটার যে একটা ইমপ্লিকেশন আছে, এটা ইসলামের যে কিছু অফার করার আছে, একটা অর্গানাইজেশনাল আসপেক্টেও যে তার কিছু গাইডলাইন আছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রফেশনাল লাইফ এবং স্পিরিচুয়াল লাইফের যে একটা ব্যালেন্সের দরকার আছে, এই বিষয়গুলোকে এই বিষয়গুলো নিয়ে কথা বলার একটা ভ্যাকেন্সি আমরা ফিল করেছিলাম আমাদের ট্রেডিশনাল কর্পোরেটে। তো মূলত এই চিন্তা থেকে আমরা এই আইএমটিআর, ইতকন ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসার্চ, এই প্ল্যাটফর্মে যাত্রা শুরু করি। ইতকন শব্দটা বেসিক্যালি একটা অ্যারাবিক ওয়ার্ড, এর মানে হচ্ছে পারফেকশন। এটা একটা হাদিস থেকে আসছে। আল্লাহ রসুল বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো কাজ করবে, তখন আল্লাহ পছন্দ করে সে যেন পারফেকশনের সাথে কাজটা করে, ইতকনের সাথে করে। হ্যাঁ, অর্থাৎ একজন দর্জি সে যখন কাপড় সেলাই করবে, সে পারফেকশনের সাথে কাপড় সেলাই করবে। একজন মুচি সে যখন জুতা সেলাই করবে, সে যেন পারফেকশনের সাথে জুতা সেলাই করে। আবার যখন ডাক্তার যখন অপারেশন করবে, সে যেন পারফেকশনের সাথে সার্জারি করে। হ্যাঁ, সুতরাং যার যেটা কাজ, এটা পারফেক্টলি করার চেষ্টা করে, এটা আল্লাহ তাআলা পছন্দ করে। এই ওয়ার্ড, এই যে পারফেকশনকে ডিসক্রাইব করার জন্য আল্লাহ রসুল ইতকন শব্দটা ইউজ করেছেন, এবং এই জিনিসটাকে আমরা আমাদের এই অর্গানাইজেশনের নাম হিসেবে রেখেছি। যাই হোক, তো এরপর তো আমরা 2025-এ 24শে ডিসেম্বরে আমরা প্রফিটিক লিডারশিপ কনফারেন্স করলাম, প্রায় 250 পার্টিসিপেন্ট নিয়ে একটা ডে লং কনফারেন্স ছিল, এবং এটাতে একটা অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। এরপরে আমরা কমিউনিকেশন স্কিল অ্যান্ড কনফ্লিক্ট, এরপরে করেছিলাম ওয়ার্ক প্লেস ম্যানার্স অ্যান্ড এটিকেটস, হ্যাঁ, 2025-এর ফেব্রুয়ারি মাসে। সেখানেও আমরা প্রায় 50+ পার্টিসিপেন্ট পেয়েছিলাম। এটা আমাদের জুনায়েদ মুনির স্যার করেছিলেন। এবং এই জায়গাতে আমরা যেটা করেছিলাম, ট্রেডিশনাল ওয়ার্ক প্লেস এটিকেটের না, রাদার কর্পোরেট এটিকেটস, বাট ইন দ্য ফিল্টার অফ ইসলাম। হ্যাঁ, যে ফর এক্সাম্পল একজন ফিমেল যখন হাত বাড়িয়ে দিবে একটা কর্পোরেটে বা প্রতিষ্ঠানে, তখন একজন মুসলিম কিভাবে এটাকে আমি প্রফেশনালি ডিল করব, হোয়াইল মেইনটেইনিং দ্য ইসলামিক রুলস। হ্যাঁ, যে কারণ আমি ডেফিনেটলি একটা ফিমেলকে হ্যান্ডশেক করতে পারি না, সো আসলে আমার করণীয়টা কি। প্লাস হচ্ছে এই ধরনের বিষয়গুলোকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ থেকে কোন ধরনের প্রফেশনাল ম্যানার্স আমরা শিখি, উনি কিভাবে মানুষের সাথে হ্যান্ডশেক করেছেন, উনি কিভাবে মানুষের সাথে কথা বলেছেন, এই বিষয়গুলোকে মডার্ন ম্যানেজমেন্টের বা মডার্ন কর্পোরেটের টিচিংসের সাথে ব্লেন্ড করে আমরা একটা ডে লং ওয়ার্কশপ করেছিলাম। এরপর আমরা কিছুদিন আগে, সম্ভবত গত সেপ্টেম্বর বা অক্টোবরে, আমরা আরেকটা করলাম, কমিউনিকেশন স্কিল অ্যান্ড কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। হাফ ডে ছিল কমিউনিকেশন স্কিল, এ ব্লেন্ড অফ কন্টেম্পোরারি টিচিং অ্যান্ড প্রফেটিক টিচিং শিরোনামে। তো আলহামদুলিল্লাহ সেখানে আমরা পেয়েছি অলমোস্ট ওইটা রাখো। আমাদের প্রায় 54 পার্টিসিপেন্ট ছিল সেইটাতে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, তো এই জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের ধীরে ধীরে এই কর্পোরেট সেক্টরে বা প্রফেশনাল সেক্টরে আমরা একজন মুসলিম হিসেবে আমরা যেমন ভালো মুসলিম হব, তেমন ভালো প্রফেশনালও হব।
হ্যাঁ, মানে একজন মুসলিম কেবলমাত্র এমন না যে তার স্কিলের ঘাটতি থাকবে কিন্তু ধর্মীয় জীবনে সে ভালো হবে। সে যেমন প্রফেশনাল লাইফে সাকসেসফুল হবে, সে যেমন একটা অর্গানাইজেশনের বেস্ট পারফর্মার হবে, এট দ্য সেম টাইম সে তার পার্সোনাল লাইফেও একজন বেস্ট মুসলিম হবে। সো এই ভিশনটাকে সামনে নিয়ে আমরা পার্সোনাল লাইফ তো আমাদের নিজেদের প্রত্যেকে নিজের কন্ট্রোলে, কিন্তু প্রফেশনাল লাইফটাতে আমরা কিভাবে একটু ভ্যালু অ্যাড করতে পারি, হ্যাঁ, ইন দ্য লাইট অফ ইসলাম অ্যান্ড ইন দ্য লাইট অফ দ্য বেস্ট কর্পোরেট প্র্যাকটিসেস, এই জার্নিটা নিয়ে মূলত আমরা এখন কাজ করছি। সামনে আমাদের আরো কিছু পরিকল্পনা রয়েছে ঈদ উল ফিতরের পরে। বাকি আমরা এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে নতুন নতুন টপিকে আমরা ফ্রি প্রোগ্রামগুলো রাখছি। হ্যাঁ, এর পারপাসটা হলো যে আমরা এর মাধ্যমে একটা হেডশট দিতে চাই। যেমন আজকে যে চমৎকার একটা 1 ঘন্টার এপিসোড হলো, হ্যাঁ, এই যে 18 জন 20 জন আপনারা যে কয়জন ছিলেন, একটা পর্যায়ে আমি 23 জনও দেখলাম। সো আমরা চাই যে আমাদের অনেক মানুষকে নিয়ে অনেক কথা বলবো তা না, বরং পরিবর্তনটা ছোট থেকে শুরু হোক, আমরা অল্প অল্প করে শুরু করি। হ্যাঁ, আমরা অল্প অল্প করে আমাদের চিন্তা, আমাদের যে ভিশনটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই জন্য আমাদের এখন থেকে আমাদের প্ল্যানিংটা এরকম যে প্রতি মাসের ফার্স্ট উইকে, ফার্স্ট সোমবারে সাজ্জাদ ভাই কথা বলবেন, এবং সাজ্জাদ ভাই যে টপিকগুলো নিয়ে উনি কাজ করেন, ফর এক্সাম্পল লিডারশিপ, হ্যাবিট বিল্ডিং অ্যান্ড দিস টাইপ অফ থিংস। সেকেন্ড উইকে আমাদের আরেকজন অর্গানাইজেশন ডেভেলপমেন্ট অর্থাৎ ওডি বলি যেটাকে আমরা, একজন ওডি এক্সপার্ট কথা বলবেন। থার্ড উইকে আমাদের একজন ক্যারিয়ার, এআই, স্পেশালি এআই অ্যান্ড হচ্ছে এআই রিলেটেড যে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমাদের আরেকজন এক্সপার্ট কথা বলবেন। অ্যান্ড ফোর্থ উইকে আরেকজন কথা বলবেন প্রফিটিক লিডারশিপ বা প্রফিটিক অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো নিয়ে। সো এইভাবে আমরা এর মাঝে মাঝে আমরা চেষ্টা করব যে বিভিন্ন টাইমে যদি কোনো গেস্ট হিসেবে কাউকে ইনভাইট করার জন্য, সো দ্যাট আরো ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভে আমরা কিছু ইনসাইট আপনাদের সাথে শেয়ার করতে পারি। হ্যাঁ, তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে আমরা এই কাজটাকে কেবলমাত্র এটাকে কোনো আহ, মানে এটাকে আমরা সত্য কথা বলতে, ইটস উই আর নট টেকিং ইট অ্যাজ আওয়ার ব্রেড অ্যান্ড বাটার, রাইট? বিকজ ইটস আ টোটালি ভলান্টারি ওয়ার্ক সো ফার। বিকজ এখানে যারা আছেন সাজ্জাদ ভাই থেকে শুরু করে, উনি তো এনকন ইঞ্জিনিয়ারিং হেড অফ বিজনেস অপারেশন, এবং আদার যারা এটার পেছনে, তারা প্রত্যেকেই নিজস্ব কর্মক্ষেত্রে, অধিকাংশই জবে অনেক সিনিয়র হয়ে গিয়েছেন, 12, 13, 14 বছর হয়ে গিয়েছেন। অনেকেই বিজনেসের সাথে আছেন পার্সোনাল। সো এইটা আসলে এমন না যে এইটা না করলে অনেক বড় একটা সমস্যা হতো। বাট যারা এই প্ল্যাটফর্মের কথা চিন্তা করেছেন, ইনক্লুডিং যারা সাজ্জাদ ভাই বলেন, বা সামনে যে নাজমুল ভাই আসবেন নেক্সট উইকে, দেন মঞ্জুর, দেন হয়তো আমি আসবো মাঝে মধ্যে, আমরা সবাই মিলে মূলত এই চিন্তাটাই করছি যে ওকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ গিভেন আস এনাফ। সো আমাদের, ঠিক আছে, আমরা একজন ভালো প্রফেশনাল হয়ে আল্লাহর কাছে চলে গেলাম ব্যক্তি জীবনে হয়তো কিছু চেষ্টা চরিত্র করে, কিন্তু আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন যে তোমরা তো ব্যক্তি জীবনে হয়তো চেষ্টা করেছো, পাশাপাশি প্রফেশনাল লাইফেও এই জিনিসগুলো নিয়ে ভেবেছো, তো এই মানুষকে কি তোমরা এটা স্প্রেড করছিলা কিনা, যে প্রফেশনাল লাইফেও যে আমাদের একটা কোড অফ এথিক্স আছে বা একটা গাইডলাইন আছে, একটা ডিভাইন গাইডলাইন আছে, সেটাকে মাথায় রেখে অ্যাট দ্য সেম টাইম কিভাবে বেটার মুসলিম এবং বেটার প্রফেশনাল আমরা হতে পারি। তো ওই দায়িত্ব বোধের জায়গাটা থেকেই কিন্তু বেসিক্যালি আমাদের প্রোগ্রামগুলো। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ এগুলো আমরা, যেহেতু আমাদের উইকলি ছোট ছোট করে কিছু আমরা হেডশট দিচ্ছি, সামনে আমরা চেষ্টা করব কিছু এই ধরনের ইম্পর্টেন্ট টপিকে ছোট ছোট রিলস বা ছোট ছোট ভিডিও তৈরি করতে, যাতে এগুলো আরো বেশি মানুষের কাছে আমরা স্প্রেড করতে পারি জিনিসগুলোকে। হ্যাঁ, আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে এবং ইউটিউবে এগুলো আমরা প্রচুর পরিমাণে কন্টেন্ট নিয়ে সামনে প্ল্যান করছি। হ্যাঁ, এবং ডেফিনেটলি এগুলো ফ্রি হবে, নো ডাউট, এই কন্টেন্ট গুলো, যেহেতু এগুলো আমাদের ফ্রি অ্যাক্সেস থাকবে ইউটিউবে বা ফেসবুকে। আর ইনশাল্লাহ আমরা কিছু ডেলা ওয়ার্কশপও করব, এবং সেগুলো হয়তো পেইড প্রোগ্রাম হবে, যেহেতু বুঝতেই পারছেন যে একটা ওয়ার্কশপে একটা ভেন্যু ফি থাকে, ফুড, স্ন্যাক্স, সার্টিফিকেট থেকে শুরু করে আনুষঙ্গিক অনেকগুলো কস্টিং থাকে। তো সেগুলো একটা খুব রিজনেবল একটা ফি এর মধ্যে আমরা করার চেষ্টা করব। বাট অনলাইন আমাদের যে ওয়েবিনার গুলো উইকলি, এগুলো সবসময়ের জন্যই ফ্রি থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি ভিশনটা। আমাদের আহ, মানে খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম। বাকি ঈদ উল ফিতরের পরে আমাদের কিছু অফলাইন প্রোগ্রাম আসবে, এবং আমরা চেষ্টা করব যে ইনশাল্লাহ আমরা একটা ছোট্ট কমিউনিটি তৈরি হয়ে গেলে আপনাদেরকে নিয়ে একটা অফলাইনে
গেট টুগেদার করার জন্য। হ্যাঁ, সেখানে আপনারা আপনাদের ওপিনিয়ন শেয়ার করবেন। আমরা চাই একটা ফ্যামিলির মতো থাকতে, ঠিক আছে? এমন না খালি অনলাইনে আসলাম চলে গেলাম। আমরা একটা ফ্যামিলির মতো নিজেদেরকে অফলাইনে পরিচিত হতে চাই, নিজেদের প্রবলেম গুলো শেয়ার করতে চাই, এবং নিজেদের সলিউশনটা, নিজেদের একটা নেটওয়ার্ক আমরা তৈরি করতে চাই, যারা যাদের ভিশনটা সেম, টু বি এ বেটার মুসলিম অ্যান্ড টু বি এ বেটার প্রফেশনাল। সো এই একটা জায়গায় একমত হলে ইনশাল্লাহ আমরা এই পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাব। সো ওই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের উদ্যোগগুলোকে কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ তাআলা। সাজ্জাদ ভাই, আমরা কি তাহলে শেষ করতে পারি আজকে ইনশাআল্লাহ? জি ভাইয়া, অবশ্যই। আমার মনে হয় এর মাধ্যমে আমরা শেষ করতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি যারা ছিলেন। আমার মনে হয় খুব অল্প সংখ্যক হলেও সবাই মানে পুরোটা সময় জুড়েই ছিলেন। সেজন্য স্পেশালি সবাইকে আবারও থ্যাংক ইউ দিচ্ছি, এবং আমাদের সবার জন্য আসলে দোয়া করবেন। যেটা কবির ভাই বলেছেন, প্রত্যেকটা মানুষকে তো আসলে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এবং এই জায়গা থেকে দায়িত্বটা আমাদের পালন করার চেষ্টা করা, এবং এটা অবভিয়াসলি আহ কবুল করা, এবং এটাকে ইমপ্লিমেন্টেশন, বা আমরা যদি বলি যে এটা রেজাল্ট, এটা অবশ্যই আল্লাহর হাতেই। তো এটুকুই আমার মনে হয় যে আহ, যথেষ্ট। আর আমরা কি জাস্ট, আমাদের সাথে অনেকেই ছিলেন পার্টিসিপেন্ট হিসেবে, আমরা দুই একজনের কাছ থেকে একটু শুনতে পারি? আমরা যেহেতু অল্প সংখ্যক আছি আমরা এখানে, কবির ভাই কি বলেন? জি ভাই, অবশ্যই ইনশাআল্লাহ। জি, আসলে একটু ওপেন করে দিচ্ছি ফ্লোরটা। যদিও সবাই একসাথে কথা বলতে চাওয়াটা একটু অসুবিধা হয়ে যাবে আজকের সেশন সম্পর্কে, এবং কবির ভাইও যে কথাগুলো বললেন যে আসলে আইএমটিআর এর লক্ষ্য উদ্দেশ্য কি, ওভারঅল বিষয়গুলো নিয়ে যদি 2-1 মিনিট করে বলা যায়, মানে এটা ওপেন ফর ইউ অল আর কি। হ্যাঁ, প্লিজ। কেউ কি আহ, বলবেন? স্পেশালি কফিল ভাই আছেন ফ্রম আয়ারল্যান্ড। আসলে ভাইয়া যদি চান দুই একটা কথা বলতে পারেন, বা আরো কয়েকজন আছেন যারা আছেন, কথা বলতে পারেন প্লিজ। ভাই কি আছেন সাথে? অথবা অন্য কেউ? আহ শিমু, শিমু ভাই আমাদের ফ্রম, উনি হচ্ছেন বিএসআরএম থেকে আছেন। শিমু ভাই, শুনতে পাচ্ছেন শিমু ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, কি অবস্থা ভাইয়া? হ্যাঁ, আমরা আসলে জাস্ট সেশনে ছিলেন নিশ্চয়ই, এবং আমি পুরো সময়টা ছিলাম না, সরি, আমি আচ্ছা একটু বাইরে ছিলাম আর কি। মানে আচ্ছা আমার ফিরতে ফিরতে জাস্ট অনেক দেরি হয়ে গেছে আজকে। তারপর আমি একদম লাস্ট মুহূর্তে এসেছি আর কি, মানে আমি খুব বেশি ওকে সময় ওকে পাইনি। ওকে। দেখ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর মানে ইউর পার্টিসিপেশন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে এছাড়া যদি কেউ চান, আদারওয়াইজ আমরা আসলে আজকে ক্লোজ করতে পারি। হ্যাঁ, আমরা মনে ক্লোজ করতে পারি। সাজ্জাদ ভাই, আপনাকে তো হোস্ট করে দিয়েছে, আপনাকে এন্ড করতে হবে আর কি আপনার সাইড থেকে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরাও খুব অল্প মানে ছোট্ট পরিসরেই এই আয়োজনটা করা। তো আমরাও চাচ্ছি আসলে সব সময় যে কোর্স গুলো, বা আমাদের এখন লার্নিং এন্ড ডেভেলপমেন্ট যে প্রসেস গুলো চলছে বিভিন্ন জায়গায়, এই জায়গাগুলো অলওয়েজ প্রথমেই সবার একটা কনসার্ন থেকে যায় যে মানে পেমেন্ট এন্ড কারণ ইনভেস্টমেন্ট, এগুলোর বিষয়টা প্রাইম একটা জায়গায় রয়ে যায়। তো আমরা চাচ্ছি আসলে যেটা কবির ভাই অনেকখানি ক্লিয়ার করেছেন, যে আমাদের দায়িত্বের জায়গা থেকে এই কাজগুলো করা, আমাদের কন্ট্রিবিউশনের চিন্তা থেকে এই কাজগুলো করা অ্যাজ এ হিউম্যান বিং, নিজের যে কিছু একটা দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের। কারণ আমরা যেটা ফিল করেছি যে আমাদের কর্পোরেট ওয়ার্ল্ড এখনকার যে সিস্টেমে চলছে, আমরা সবাই অবভিয়াসলি আমরা অন ট্র্যাকেই হয়তো বা আছি, কিন্তু আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, আমাদের প্যারাডাইমটাকে যদি একটু শিফট করি, আমরা হয়তো বা আর একটু ডিফারেন্ট ভাবে বা আর একটু ব্রডার আসপেক্টে আমরা চিন্তা করতে পারবো। সো এখানে আমাদের করণীয়, বা আমাদের ওভারঅল যে চেঞ্জেস গুলো নিজের ভিতরে আগে নিয়ে আসা, এই যে মানে এই মেন্টালিটিটা আগে রাখা, মানে আমরা যে কোনো কথা বলার আগে আমি আসলে কতটুকু নিজে ইমপ্লিমেন্ট করছি যে কোনো বিষয়ে, এই জায়গাটাতে একটু ফোকাস করা, এবং তার সাথে সাথে আমি যদি এটা ট্রুলি নিজে মেনটেন করি, আমি দেখবো যে আমার আশপাশে এটার ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে। সো এই জন্য আমরা কথা অনেকখানি আমি বলেছি, কবির ভাইও অনেক কিছু বলেছেন।
থ্যাংক ইউ সো মাচ। আমি আমার জায়গা থেকে আসলে আর কথাটা বড় করতে চাচ্ছি না, যা যতটুকু কথা হয়েছে আমি এটুকুই বলবো যে অনেক সময় আমি শুনি যে বিশেষ করে মসজিদে যখন কোনো খতিব সাহেব খুতবা দেন বা ওয়াজ করেন, হ্যাঁ, উনি লাস্টে বলেন যে আসলে সবাইকে এবং আমাকে একসাথে যেন আমল করার তৌফিক দেন, তাই না? তো আমিও এই কথাটাই বলতে চাই যে যে কথাগুলো বলেছি এখানে আমার নিজেরও অনেকখানি গ্যাপ থাকাটাই স্বাভাবিক। আমরাও খুব যে একদম প্রফেশনালি অনেক সাউন্ড হয়ে গেছি বা অনেক বড় জায়গায় পৌঁছে গেছি তা না। সো যে কথাগুলো বললাম এটাই যে শেষ তা না। আর ট্রেনিং গুলো প্রত্যেকটা পার্সপেক্টিভ কিন্তু ডিফারেন্ট। আপনি যদি লিডারশিপ ট্রেনিং আজকে 10 জন ট্রেনারের ট্রেনিং করেন, দেখা যাবে যে 10 রকম। কারণ এখানে প্রচুর লিডারশিপ থিওরিজ, মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি চিন্তা করেন, অনেকে অনেকভাবে লিডারশিপ থিওরি দিচ্ছেন। যেমন আমি অলরেডি বললাম যে স্টিফেন আর কোভের কথা বললাম, অনেকগুলো রিসার্চের কথা বললাম। আবার যদি আপনি জন সি ম্যাক্সওয়েলের কথা বলেন, উনি আবার একটা ডিফারেন্ট ভাবে দেখেন। আপনি যদি আবার রবিন শর্মা ইন্ডিয়ার, উনি আবার ডিফারেন্ট ভাবে দেখছেন। এবং বাংলাদেশে আমাদের বেশ সিনিয়র অনেকেই এই বিষয়গুলো নিয়ে ট্রেনিং করছেন। সো এক একটা ট্রেনিং বা 1 ঘন্টার একটা ট্রেনিং যখন আমরা ডিল করি তখন আসলে ডিফারেন্ট একটা নির্দিষ্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করা হয়। সো এই জন্য এখানে যারা রয়েছেন সবাই সচেতন। আমরা চিন্তা করব যে আমাদের আজকে যেই দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলা হয়েছে, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে অনেকে একমত হবেন। সো আমরা সবাই একসাথে ইনশাআল্লাহ একটা সুন্দর মানে বাংলাদেশ গড়ব, সুন্দর সমাজ গড়ব, সে আশায় আমাদের আজকের এই সেশনটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম Assalamu alaikum. Thank you, everyone. Bye.